পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের পরবর্তী ঘটনায় আ আমি আপনারা জানেন যে আহমেদ বাবু আজকে আমাদের সঙ্গে আছেন। তো বাবু ভাইয়ের কাছে আমরা যাচ্ছি এবং তার কাছ থেকে আমরা একটা বড়সড় ঘটনা ইনশাআল্লাহ এখন শুনে ফেলবো। থ্যাংক ইউ রাসেল ভাই। নমস্তে। এই কাহিনীটি আসলে মানে আমি একটু আগে পেয়েছি আসছি। জি। তো এর জন্য একটু সময় নিলাম। না কোনো সমস্যা নাই। এটা আমাকে পাঠিয়েছে ফারহান ইব্রাহিম নামে একজন। সে পাঠিয়েছে পলাশনগর পল্লবী থেকে জি। এরপরে। আচ্ছা, তো আমি ওর কাহিনীতে চলে যাচ্ছি। জি। আচ্ছা, আ ওখানে ওরা মুভ করে ২০১২ সালে এবং তার আগে নাকি ওই জায়গাটা পুরোপুরি মানে ২০১২ আগের দিকে ডোবা ছিল এবং অ্যাকচুয়ালি ডোবা বললে ভুল হবে, ঝিল টাইপের ছিল আরকি। এবং সেখানে মানে মাটি ভরাট করে পরবর্তীতে ওই মানে জায়গাটা ডেভেলপ করা হয় আরকি। তো যখন ওখানে আপনার মাটি ফেলে তখন নাকি অনেক ইনসিডেন্ট হতো। এরকম এর আগেও আমি শুনেছি বিভিন্ন জায়গা নিয়ে যে মাটি ফেলার সময় বিভিন্ন সমস্যা হয় এবং অনেকে নাকি স্বপ্ন দেখতো যে একটা বুড়ি তাদেরকে স্বপ্নের মধ্যে ওয়ার্ন করতো যে মানে যারা কাজ করছে তাদের নাকি ওয়ার্ন না করতে, এখানে না করতে, এটা আমার জায়গা। তো তারপরেও তো মানুষ ডেভেলপমেন্ট তো সব জায়গায় হতেই থাকে। তো ওই জায়গায় নাকি বাচ্চারা নামলে পানিতে হারিয়ে যেত। ওটা নাকি বেশ মানে এই জায়গাটা এটার জন্যই ছিল যে বাচ্চারা ওই ঝিলে নামলে হারিয়ে যেত এবং বেশিরভাগই যারা হারিয়ে যেত তাদের মানে অনেকের কথা আছে যে পায়ের নিচে কেউ টান দিয়ে নিয়ে যেত। এরকম কাহিনী অনেক শুনেছি এর আগেও। আমাদের এমনকি আপনি জানেন যে আমাদের মোহাম্মদপুর লালমাটি এলাকায়ও একটা এরকম কথা প্রচলিত আছে। যাই হোক, তো এটার একটা প্রুফ হিসাবে সে বলেছে যে একবার ২ টা বাচ্চা ২ টা ভাই গোসল করছিল। তো একজন এরকম আপনার হঠাৎ করে পানির তলে চলে যায়। আরেকজনও ডুবে যাচ্ছিল। এই সময় একজন পথচারী সেখান থেকে তাকে সেভ করে এবং তাকে যখন আ নিয়ে মানে ওঠানো হয় তখন সে বলছে যে তাদের পা ধরে একটু টানছে পানির নিচে। এই কাহিনীগুলো বলার কারণ হচ্ছে যে এই ঘটনার সাথে এগুলোর কিছু লিঙ্ক আছে আরকি এটার সাথে। এবং ওই বাচ্চাগুলো যখন মানে ভেসে উঠতো তখন নাকি ঠিক সোজাভাবে ভেসে উঠতো পানির তল থেকে। একদম মানে সোজাসুজি ভাবে। সোজাসুজি। তো যাক, এইভাবে আরকি ওখানকার কিছু ঘটনা প্রচলিত আছে। তো ওখানে জায়গাটা এরকম ভরাট হয়। তো ওরা যখন ২০১২ সালে ওখানে মুভ করে, মুভ করার পরে ওই বাসাটা আরকি ও যাওয়ার পরে নাকি ১ম ফিল করতো যে কোনো একটা আ হাঁটছে রাতের মধ্যে মনে হতো যে তার আশেপাশে কেউ আছে। কারো উপস্থিতি সে ফিল করতো আরকি আশেপাশে। তো সবসময় একটা অস্বস্তি ফিলিংস নিয়ে থাকতো। তো একদিন রাতে নাকি সে আপনার ঘুমিয়ে আছে। ঘর অন্ধকার, মানে হালকা আলো আসছে জানালা দিয়ে আরকি। তো এরকম সময় হঠাৎ দেখে যে তার যে পড়ার টেবিল, সে টেবিলের উপরে একটা কালো রঙের বেড়াল। মানে বেড়াল বুঝতে পেরেছে প্লাস আকৃতিতে, কারণ এটা ছিল কালো রঙের একটা বিড়াল এবং চোখ দেখে এবং দেখে জ্বলজ্বল করছে আরকি। তো ও তাকাতে বিড়ালটা তার দিকে তাকায় এবং উইদিন এ ম্যাটার অফ ক্লিক মানে চোখ ফেলতে না ফেলতে বিড়ালটা ওখান থেকে লাফ দিয়ে ঠিক পেছনার সামনে চলে এসেই নাকি যখন ল্যান্ড করে তখন একটা কালো আ বস্তুতে পরিণত হয়, লাইক মানুষের মতো আচ্ছা। মনে হচ্ছে যে কালো একটা জোপ্পা বাল খেল্লা ভরা কোনো কিছু এবং এটা সেকেন্ড আরেকটা লাফ দেয় এবং সেটাতে নাকি সে মশারি ভেদ করে ঠিক ওর শরীরের উপর এসে পড়ে এবং শরীরের উপর পড়েই যেন ওকে আপনার মানে ওর ভেতরে ঢুকে যায় এরকম একটা ব্যাপার এবং সে তার সেন্স অনেকটাই মানে হারিয়ে ফেলে। কথা বলতে পারছিল না এবং ছিল জাস্ট লাইক বোবায় ধরার মতো এবং এই সময় নাকি সে তখন টান দিয়ে তার নিজের গেঞ্জি ছিঁড়ে ফেলে শরীর থেকে এবং নিজের বুক খামচাতে থাকে সে। আচ্ছা। হ্যাঁ, তো এরকম একটা পর্যায়ে মানে সে খুব কষ্ট পেতে থাকে এবং হঠাৎ তার কিছুটা সেন্স হয়। সে দোয়া পড়ার চেষ্টা করে আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসি কিছুটা পড়ার পরই নাকি তার শরীরটা হালকা হয়ে যায়। সে ছেড়ে দেয় তাকে। আচ্ছা। তো পরদিন সে তার মাকে এটা বলে যে এরকম হয়েছে। তো তার মা তার কথা বিশ্বাস করে না। সে খামচির দাগ দেখে তাও বিশ্বাস করে না। কারণ তার মা মনে করে যে তার হয়তো নানার বাসায় থাকতো। সেখান থেকে এখানে আসছে। হয়তো সেই বাসা প্রতি তার একটা মায়া লেগে আছে এবং সে এই কারণে ওখানে চলে যেতে চায়। এসব কারণে মা বিশ্বাস করে না কথাটা। তো যাই হোক, তারপরও ও প্রচণ্ড ভয় পায় ঘরটার ভেতরে। নেক্সট যেটা হয়, ও নাকি স্বপ্নে দেখে একটা ছোট বাচ্চা তাকে বলে যে, "তুমি এখান থেকে চলে যাও। বাসাটা তোমার না। এখান থেকে চলে যাও, এখানে থাকবা না।" এবং বাচ্চাটা খুব ছোট, রাসেল ভাই, লাইক নবজাতক বাচ্চার মতো। এটা তো স্বপ্নের মধ্যেই ভয় পেত এবং এইটা দেখার পর স্বপ্নটা তার ফ্রিকোয়েন্ট হওয়া শুরু করে এবং সে বেশ ভয় পেতে থাকে। তো একদিন সে দেখে এরকম সময় যে এই এই যখন এরকম ভয় পাচ্ছে, একদিন বিকালবেলা নাকি ঠিক মানে আসরের পরে আরকি একটা মানে যখন নাকি পড়তিবা,
এরকম সময় সে এসে তার রুমে হঠাৎ ঢুকে দেখে যে একটা বাচ্চা বসে আছে সেখানে। বাচ্চা বসে আছে এবং তার দিকে দেখে হাসছে। এবং সে এই সিনটা দেখে সে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে যেয়ে সে বঁটি নিয়ে আসি দৌড় দিয়ে রান্নাঘর থেকে। তার মা দাঁড়ায় ছিল, মা বলতেছে, "কি হয়েছে?" সে কোনো উত্তর না দিয়ে বঁটি নিয়ে আসে দৌড় দিয়ে পাগলের মতো। সে তার বিছানার মধ্যে কোপ মারতে থাকে বঁটি দিয়ে। তো এরকম একটা সিচুয়েশন আসলে হয়, তার বাবা-মা মানে বেশ টেনসড হয়ে যায়। কি ব্যাপার এরকম করতেছে কেন ছেলে? তো তার একটা হুজুর ছিল ওই বাসার পাশে, সে হুজুরকে নিয়ে আসে। সেই হুজুরের নাকি আরকি কিছুই আছে। তিনি নাকি এরকম মানে জিন ভূত এগুলা মানে জিন ভূত বলতে কি জিন আরকি। উনি আচ্ছা। পজেশন ছাড়াতেন আরকি। যে রুকিয়া করতেন আরকি যেটা। রুকিয়া করতেন এবং ওই হুজুরের নাকি একটা স্ত্রী এরকম মারা গেছে উনার এই রুকিয়ার প্রসেসের কারণে। আচ্ছা। তো উনাকে জিজ্ঞেস করা হয় যে এখানে সমস্যাটা কি? তিনি বলেন যে অবশ্যই বাসার সমস্যা আছে। বেসিক্যালি বাসাটা করা হয়েছে এমন একটা জায়গার উপরে যেখানে নাকি এরকম বাচ্চারা ডুবে মারা গেছে এখানে, এই জায়গাটায়। এবং এই বাসাটা এইভাবেই আরকি প্রবলেম আরকি এখানে। জায়গাটা ঠিক না। তো যাই হোক, হুজুর নাকি বাসার মধ্যে কিছু আপনার ওদের ফ্ল্যাটে কিছু পেরেক দোয়া পড়ে পুঁতে দেয় ওই জায়গায়। এবং ওইখানে নাকি ততদিন মানে ওর রুমটাতে আর তখন কিছু দেখছিল না। বাট নেক্সট ডে জিনিসটা হয়, ও নাকি একদিন দেখে যে বাসার থেকে এরকম বারান্দায় দাঁড়ায় ছিল। বারান্দায় দেখে যে ওপর থেকে একটা কি চুলের মতো এরকম পড়ে আছে নিচে। তো সে দেখে বাসায় দৌড়ে চলে আসে। চলে আসার পর মানে আসলে প্রবলেমটা রুমে তেমন হচ্ছে না ওর, তো বারান্দায় দেখছে। আচ্ছা। এবং ওর রুমের মধ্যেও সে একটা এক্সিস্টেন্স মানে মনে হয় লক্ষ্য কেউ করতে একটা পারছে। আছে এরকম লাগে আরকি। তো ও নাকি একদিন বলে এরকম যে ওর ওই ইসে যে, "আমাকে এরকম ডিস্টার্ব করো না। কেউ হলে তোমার দরকার হলে তুমি এখানে শুয়ে থাকো। তুমি এখানে বসে থাকো, বাট আমাকে ডিস্টার্ব করো না।" এরকম বলে, "তোমাকে আমি মিষ্টি খাওয়াবো।" সে নাকি এরকম বলে। অনেকের কাছে শুনে যে এসব জিন-ভূত মিষ্টি খায়। তো এটা বলে নাকি সে ওই তার ইসের উপরে ওই যে ওই আলমারির উপরে সে মিষ্টি রাখছে একটা কালো জাম। রেখে সে রাতের বেলা আপনার ঘুমাইছে আরকি। তো সকালবেলা নাকি দেখে যে তার আম্মা তাকে খুব ডাকতেছে যে, "উঠো, উঠো।" ভয়ার্ত চোখ ওর মায়ের। তো কি হয়েছে? সে উঠছে পর কি হয়েছে? বলে যে ওর আম্মা নাকি বলতেছে যে ওই ড্রয়িং রুমে তার আম্মা গেছে। তার আগে নাকি তার আম্মা যখন ড্রয়িং রুমে নামাজ পড়তেছিল একবার, তখন নাকি দূরে দেখছে যে সোফার মধ্যে সোফা কালারের কিছু একটা বসা। সোফার কালারের সাথে কালারের সাথে মিলে গেছে। ভয়ঙ্কর ব্যাপার এটা। হ্যাঁ, জাস্ট লাইক ওই কালার। বাট ওইদিন সকালে যেটা হচ্ছে, ওর আম্মা রাত্রেবেলা যাচ্ছিল রান্নাঘরের দিকে ভোরের দিকে। যাওয়ার সময় দেখে যে সোফার ওখানে বসা একটা সাদা কাপড় পরা কিছু একটা বসা। চেহারাটা খুবই বিদঘুটে। খুবই বিদঘুটে একটা চেহারা। সে নাকি তার মাকে বলতেছে যে, "মিষ্টি সরাইছিস কেন?" এটা দেখে নাকি এবং মানে উনি তো জানতেন না নিশ্চয়ই মিষ্টি না, ব্যাপার বা এরকম কোনো উনি এসব কিছু। কিছুই জানতেন না। রাইট। তো উনি নাকি এটা শুনে ভয় পেয়ে গেছে হঠাৎ করে এরকম একটা কিছু দেখে। মানে সাদা কাপড়ের মধ্যে কালো চেহারা, বিদঘুটে চেহারা খুবই। তো উনি সাথে, সাথে দোয়া পড়ে উঠছে। দোয়া পড়ার সাথে, সাথে নাকি ওইটা মানে ভ্যানিশ হয়ে গেছে। মানে রান্নাঘরের দিকে ভ্যানিশ হয়ে গেছে। তো ছেলেকে বলছে, ছেলেও গেছে রান্না করে। ছেলে নাকি তার মাকে জিজ্ঞেস করছে, "তুমি মিষ্টি সরাইছো কেন?" বলে, "আমি এখানে মিষ্টি রাখছিলাম।" হ্যাঁ? "তো তুমি সরাইছো নাকি?" তার মা নাকি বলছে, "হ্যাঁ, আমি মিষ্টি সরাইছিলাম এখানে। মিষ্টি দেখে একটা প্লেট জায়গায় সরায় রাখছি।" ঠিক আছে? তো যাই হোক, তো এরপরে ওই যে দোয়া-দুরুদ আরো পড়ে। পড়ার পর ওই বাসায় ওই ফ্ল্যাটে ওরা আরকি তেমন একটা কিছু দেখে নাই। বাট ওই বাড়ির সম্বন্ধে আরো কিছু ঘটনা ও আমাকে বলছে যে, ওই বাড়ির ছাদের উপরে নাকি একজন লোক থাকতো। সে আপনার একদিন দেখে যে গাছের পাশে তাদের যে উপরে গাছ আছে, ছাদের মধ্যে বিভিন্ন গাছ রাখা। তো ওগুলোতে সার দেওয়া হয়, গোবর। তো উনি নাকি একদিন রাতের বেলা উঠছে, উঠে দেখে যে ঠিক গাছের পাশে কি যেন একটা নড়াচড়া করতেছে। মানে টবের গাছের টবের পাশে। গাছের সাথে কিছু। তো উনি কিউরিয়াস হয়ে কি নড়তেছে? উনি তাকায় দেখে যে একটা মানুষ মনে হয় সাদা কাপড়। তো উনি ফার্স্টে মনে করছে কেউ নাকি। তো উনি ডাক দিছে, "এই কে?" তো উনি যখন ডাক দিছে তখন নাকি ফিরে দেখে কি একটা জিনিস এরকম করে হাত দিয়ে গোবর খাচ্ছে এবং চেহারাটা একদম কালো কুচকুচে। তো উনি যখন ডাক দিছে উনার দিক একবার তাকায় নাকি লাফ দিছে ছাদের উপর থেকে। উনি নাকি মানে থতমত খেয়ে উনি পাশে যে উকি দিছে, উকি দিয়ে দেখে যে আপনার ওই কার্নিশের উপরে বসে আছে ওইটা। আচ্ছা। ভয়ের চোটে উনি ভেতরে ঢুকে আসছে আর উনি বাইরে যায়নি। এরপরে নাকি ওই ছাদের লোকটা মাঝে, মাঝে দেখতো। এটা উনি দেখছে এরপরে যে ঠিক আগুনের মতো আরকি, কুণ্ডুলির মতো ছাদের এপাশ থেকে ওপাশে দৌড়ায় গভীর রাতে যায়। তো উনি তখন বাধ্য হয়ে ওই যে স্পিকারে আরকি ওই কালাম পাক চালায় দিছে। এটা চালায় দেওয়ার পর থেকে উনি ওটা দেখেন না, ওটা যখন চালায় দেয়।
আর তারপর থেকে সে আপনার ওই হয়ে আর কি আপনার চুপচাপ শুয়ে থাকতো, অধিকার উকিয়ে দিত না রাতের বেলা। তো অবশ্যই এই ধরনের জিনিস নাকি এখনো ওইখানে কম বেশি দেখা যায়। তবে যে জায়গাটার কথা সে বলছে রাসেল ভাই, তুমি মানে এখন যেহেতু সে বলছে, ওই জায়গার আশপাশ দিয়ে কিন্তু আমি চলাফেরা করতে কয়েকদিন রাসেল ভাই, জায়গাটা আসলেই খুবই মানে হরিবল একটা জায়গা ভরাট করা হয়েছে, এবং ওখানে একটা রাস্তা আছে। ওই রাস্তাটাতে যাওয়ার সময় দেখা যাচ্ছে হাতের ডান দিকে পুরোটাই লাইক ডাম্পিং গ্রাউন্ড, ময়লা ফেলানো পুরোটা রাসেল ভাই, মানে পুরো জায়গাটাই ময়লা ফেলানো। এবং আপনি ইউ কুড লাইক সেন্স যে রাতের বেলা যদি কেউ চলাফেরা করে, আমি মনে হয় না রাতে গভীর রাতে কেউ চলাফেরা করে ওখান দিয়ে, ইউড সি সামথিং, অবভিয়াসলি ইউড সি সামথিং। মানে এই ময়লাটা কি এলাকাবাসী ফেলে নাকি? হ্যাঁ, এলাকার ময়লা টাইপের, ইটস লাইক আপনার যেমন আপনি যাত্রাবাড়ির কাছে যেমন ময়লা ফেলা, ঢাকার ময়লা ফেলা নয়, আমার মনে হয় মিরপুরের ময়লাগুলো ওখানে নিয়ে ফেলা হয় সামথিং। আচ্ছা, এবং ময়লা উঁচু হয়ে উপচে রাস্তার দিকে চলে আসছে। রাস্তাটা এমনি কাটা, রাস্তাটা ভাঙা চোরা আগে কেটেছে এর আগে এবং নতুন করে কাটছে, এবং পাশে ময়লার ওই জীবিগুলো রাখতে ভাই, ইটস লাইক মানে বোঝা যায় যে মানে অ্যাজ পিপল যারা এটার উপর বিশ্বাস করে যে এই ধরনের জিনিসপত্র আছে, তারা অবভিয়াসলি ওই জায়গাটা এড়িয়ে চলবে রাতের বেলা। সো এটাই ছিল ঘটনা। আমরা পরবর্তী ঘটনায় আসবো, তার আগে আমি দুটো জিনিস আপনাদের একটু বলি। জি কিছু বলবেন? আচ্ছা, ওকে। আমরা বাবু ভাইয়ের জিনিসটা শুনেন। এই জিনিসটা হচ্ছে যে খুব রিসেন্টলি আমরা আমাদের পেজে একটা একটা ঘটনা আমরা এখানে করেছি। আমি ইউনিভার্সিটি থেকে আসছিলাম, ঠিক ওই সময় বৃষ্টি হচ্ছিল সেদিন খুব। একটা ভিডিও আপলোড করেছি আমি, এবং সেই সময় একজন ড্রাইভার সাহেবের সাথে আমার কথা হয়, এবং বেসিক্যালি আমরা শুনতে পাই তার কাছেই যে তিনি কুমিল্লার একজন ড্রাইভার, এবং তিনি আমাদের জানান যে কুমিল্লা থেকে ক্রমাগত মানুষ একটা গ্রাম থেকে মানে কিরকম জেলেরা যারাই যাচ্ছে মাছ সংগ্রহ করতে, তারা হারিয়ে যাচ্ছে। মানে তাদেরকে পরে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে, মানে জাল ফেলে চলে আসে, তারপরে সেই জাল যখন সংগ্রহ করতে যায়, তখন সেই জাল আনতে গেলে তা হচ্ছে মানে তিনি যে ঘটনা বললেন তার এলাকার ঘটনা। আমি একটা ঘটনা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। 24 তারিখে আপলোড করা হয়েছে ভিডিওটা, আপনারা আমাদের পেজে গেলে দেখতে পাবেন তার ইন্টারভিউ সহ। তো ব্যাপারটা এরকম যে তার গ্রামের যে ভদ্রলোক, সেই ভদ্রলোক মাছ ধরতে গেছেন, এবং মাছ ধরতে যাওয়ার পরে তারপরে কয়েকজন মিলেই তো যায়, তো নৌকা নিয়ে কয়েকজন মিলেই এরকম মাছ ধরেছেন। তো হাওড়ে প্রচুর মাছ। এখন ওনাদের যে এলাকা, ওই এলাকা হাওড় না বিল, কুমিল্লা, আমি ঠিক জানি না ওটাকে কি বলে। তো ওইখানে প্রচুর মাছ বেশি, কিন্তু কেউ ভয় যাচ্ছে না। তো উনি ফোনে কথা বলছিলেন, তো ফোনে কথা বলার সময় আমি একবার উনি কথা বলে শেষ করলেন। শেষ করার পরে আমি তখন ওনার পারমিশন নিলাম যে আপনি যে কথা বললেন, আপনার এই বিষয়ে আমি একটু আপনাকে ভিডিও করতে পারি? তো উনি রাজি হলেন। তো ব্যাপারটা এরকম যে ওনাদের কয়েকজন মিলে এরকম মাছ ধরতে গেছে, হঠাৎ করে যিনি জাল আনতে যাবেন তাকে নাকি কে টেনে নিয়ে চলে যাচ্ছে পানিতে, এবং তিনি কোনোভাবেই নিজেকে আটকাতে পারছেন না। জেলে যারা রেগুলার মাছ ধরেন, এটা কিন্তু খুবই অস্বাভাবিক তার জন্য যে টেনে নিয়ে যাবে আর তিনি সেখান থেকে উঠতে পারবেন না। তো তিনি উঠতে পারছিলেন না। তো তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে আরেকজন মাঝি, মানে আরেকজন জেলে, তিনিও নৌকা থেকে লাফ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তাকেও ঠিক একইভাবে টেনে নিয়ে যায়। বাকি দুজন ভয় পেয়ে যান, এবং দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। চোখের সামনে তারা মৃত্যুবরণ করে, একদম চোখের সামনে। এরপরে এর আগের দিন অথবা এর পরের দিনও ঠিক এক ঘটনা ঘটে। তো এরপর থেকে ওই গ্রামের সবাই প্রচুর মাছ, তারপরেও তারা মাছ ধরা বন্ধ করে দেয়, এবং তারা মাছ ধরতে চাচ্ছেন না। তো আমি যখন ভিডিও করি, আমি আমার পরিচয় দিই, উনি ইন্টারভিউটা দেন, এবং দেওয়ার পর ভদ্রলোক ভীষণ সৎ। উনি বলছেন যে আমি একজন মানুষ, আমি আপনাকে এই কথাগুলো যে বললাম এগুলো সত্যি না মিথ্যা, আপনাকে বললাম, একজনের কথা বিশ্বাস করে কাজটাকে ঠিক হলো। একটা কাজ করি, আমি আরো কয়েকজনকে ফোন দেই। অসম্ভব সৎ মানুষ। আমরা আপনি ফোন দিলে আমি সেটা কিন্তু ভিডিও করবো, আপনি ফোন দেন। তা এই জন্য এখানে দুটো ভিডিও। আর একটা ভিডিওতে তিনি তার এক আত্মীয়কে ফোন দিচ্ছেন, আরেক আত্মীয়কে, যে অমুকের কাছে অমুক ঘটনা শুনলাম, বা এটা কি সত্যি ঘটনা নাকি, এটা জাস্ট যাচাই করে নেওয়ার জন্য। তারপরে আমি এই ভিডিওটা কমপ্লিট করার পরে উনি বললেন কি, আমার মনটা এখনো খচখচ করছে, এটা কি হয় আসলে তাই। তিনি আরো একজনকে ফোন দিলেন, এবার তিনিও ঠিক একই কথা বললেন। তখন তিনি খুব কনফিডেন্টলি বললেন যে এতগুলো মানুষ তো মিথ্যে কথা বলবে না।
তার মানে ব্যাপারটা ঘটছে এবং এই ভিডিওর মধ্যে সেই গ্রামের নাম-টাম সবকিছু দেয়া আছে এবং ২৪ তারিখের ঘটনা। আমি বলেইছিলাম যে আপনাদের এলাকায় যদি কেউ এরকম জেনে থাকেন এই সম্পর্কে কিছু তাহলে লিখে পাঠান আমাদের। আমি যদিও এই সম্পর্কিত কোনো ইমেইল পাইনি, কিন্তু এই ভিডিওটা এখানে আছে এবং আম এবং তার নিকট আত্মীয় যারা তারা সেই লাশ দেখতেও গিয়েছিল। এইটা একটা ঘটনা। এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। একই সাথে এয়ারপোর্টে আপনারা এয়ারপোর্টে আপনি মনে হয় রিসেন্টলি শুনেছেন জি। যে বিভৎস কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে এটা হচ্ছে আপনার হয়েছে সম্ভবত এই বৃষ্টিতে মূলত ২৪ তারিখে, জি, জি। ২৪ তারিখেই। আপনি ব্যাপারটা বোঝেন যে ২৪ তারিখ দুপুরবেলায় আমরা এই ভিডিওটা আপ করলাম। আমি এটা কোনো কোইন্সিডেন্স বলছি না। হ্যাঁ, ২৪ তারিখে ভিডিও আপ করলাম। ২৪ তারিখে রাতে এয়ারপোর্ট রোডে বিভৎস কিছু অ্যাক্সিডেন্ট হলো এবং সেদিন দুটো অ্যাক্সিডেন্ট হয় খুব মারাত্মক ছিল। আমি ছবিগুলো খুব বাজে অবস্থা ছিল যেন আমি ছবি পোস্ট করিনি এখানে। এবং ২৫ তারিখে আমি তারপরে আমার সেকেন্ড পোস্টটা দেই। পরপর দুটো জিনিস খুব তাড়াতাড়ি ঘটে যায়। এবং আপনার কাছে কি মনে হয় যে বৃষ্টি অতিরিক্ত স্পিড, বর্ষা তো বাংলাদেশ তো মনসুন তো প্রত্যেক বছরেই আসে। মানে অ্যাকচুয়ালি রাসেল ভাই এই বৃষ্টিতে কিন্তু আমি ওই রাস্তাগুলো দিয়ে মুভ করেছি, রাইট? হ্যাঁ। কোনো গাড়ি কিন্তু স্পিডে চালানো হয়নি। সব গাড়ি মানে মানুষ তো মরার ভয় আছে। অবশ্যই, কারণ বৃষ্টিটা এমনভাবে ছিল এবং পানি জমেছিল রাস্তায় বিভিন্ন স্পিডে চালানো আসলে কোনো স্কোপই নেই। আর প্রচুর জ্যাম ছিল রাস্তায়। জ্যাম ছিল এবং জ্যামে চলার মতো অবস্থা ছিল না। এখানে এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়া খুবই মানে বাবু ভাই আমি কেন বলছি আপনাকে জানেন? সেটা হচ্ছে যে ওই যে আমরা তো ওই কুমিল্লার ঘটনাটা জানি না। ওখানে আমরা যেতে পারছি না। যেতে পারলে হয়তো খুব ভালো হতো এবং আমরা হয়তো যাবও। কিন্তু আমাদের এই যে ঢাকার ব্যাপারটা এটা নিয়ে হয়তো অনেকে ঠাট্টা, অনেকে হয়তো অনেক কিছু আমি দেয়ার পর আগে বলেছি। চলবে সেটা খুব স্বাভাবিক। আমরা করতেই চাই। কিন্তু আমাদের বাংলাদেশ তো বর্ষা তো মনসুন তো প্রতি বছরই আসে। তাই না? তো কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? অ্যাকচুয়ালি ওই রাস্তা নিয়ে যে ঝামেলা আছে ওটা আমরা জানি না। নিয়ে ঝামেলা এটা তো প্রথম থেকেই শোনা কথা, রাইট? এটা আমাদের এই ভূত এফএম শোতে তো অনেকবার আমরা বলেছি। আমি লাস্টের বারও আপনাকে বলেছিলাম এসে যে ওই রাস্তায় এরকম কিছু দেখা যায় এবং অনেকেই দেখেছে। আমি নিজেই দেখেছি। এখন এটা মানুষ কতটা বিশ্বাস করবে এটা তার উপরে। আপনি বিশ্বাস করবেন না আমি কয়েকদিন আগেও গিয়েছি তখনও আমি ঠিক এই একই দৃশ্য দেখেছি যে রাস্তায় কাচ পড়ে আছে। মানে ব্যাপারটা হচ্ছে ওখানে হরহামেশাই কাজ পড়েছে। হ্যাঁ এবং এয়ারপোর্ট রোডে কেন গিয়েছিলাম আমি বসুন্ধরায় যাওয়ার সময় আমি ভুল করে ওই যে একটু সামনে যে এয়ারপোর্টের ওখান থেকে টার্ন নিয়ে আসছিলাম। তখন আমি আবারও দেখেছি যে ওখানে কাজ পড়ে আছে। ওখানে আমি প্রায়ই কাজ পড়া দেখি। আমার উত্তরা যাওয়া পড়ে আমাদের ওখানে কিছু ব্যবসায়িক কাজে যাওয়া পড়ে। তো ওখানে গেলে প্রায়ই আমি দেখি যে কাজ পড়ে আছে ভেঙে। তাই না? হ্যাঁ, অবশ্যই কাজ পড়ে আছে এবং ওই আলহামদুলিল্লাহ ওই জিনিসটা আমি আর দেখি নাই সামনে কিছু লাইফে একবারই, বাট আই ডোন্ট ওয়ান্ট টু ফেস ইট। একটু বলবেন আজকে একবার বলেন না একবার কি দেখেছিলেন? ওটা তো তখন ছিল রাসেল ভাই, দ্যাট ওয়াজ দ্য টাইম। ওই সময় আমরা খুব অ্যাক্টিভলি ঘোরাফেরা করতাম এই ভূত প্রেত খোঁজা নিয়ে আর কি। ২০১২ সালের ঘটনা। আমি আবরার ভাই আর আমরা গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে, সেটা হচ্ছে আপনার রাজেন্দ্রপুর এলাকায়। হ্যাঁ, সেখানে একটা ঘটনা ছিল ভৌতিক। তো ওই জায়গাটা আমরা দেখে আসার সময় তখন কালবৈশাখী, তো এটা কিন্তু ওই যে বৈশাখ সিজন আর কি। কালবৈশাখী হচ্ছে এবং বৃষ্টির সাথে। তো কালবৈশাখী আসবে, প্রচন্ড বাতাস ছুটছে। আমি আর আবরার ভাই বাইকে, আর সাথে আরেকটা ছেলে ছিল আমাদের ছোট ভাই তন্ময়, ও বাইকে যাচ্ছে। তো ঠিক উত্তর আসতেই ঝড়টা ধরে ফেললো আমাদের আর কি। তো ঝড়টা যখন শুরু হবে রাসেল ভাই, ঝড় শুরু হচ্ছে, গাছটা নড়া শুরু করছে ভয়ঙ্কর ভাবে, পেছনে বাতাস। হঠাৎ করে আমি খেয়াল করলাম মনে আমার সামনে দেখে দৌড় দিল এবং হঠাৎ করে রাস্তায় দৌড় দেয় না মানুষ রাস্তা পার হওয়ার জন্য, জাস্ট লাইক দ্যাট। এবং আমি কয়টা বাজে তখন বাজে রাত ৯টা, ৯:৩০ বাজে এবং আমার বাইক তখন মোটামুটি ধরেন 70-80 কিলোমিটার স্পিডে ছিল। হ্যাঁ, খুব বেশি না খুব কমও না। খুব কমও না। আমি এরকম সময় হঠাৎ করে আমি একই সাথে আমরা পুরোনো বাইক চালাই দেখে বাইকের জন্য অনেক বেশি আমরা হাত পা দুইটা ব্রেক ইউজ করি, যেন আমরা অনেক আগের থেকে বাইক চালাই। তো আমি সাথে সাথে খুব দ্রুত ব্রেক করার চেষ্টা করলাম এবং ব্রেকটা হলো। হ্যাঁ, ব্রেকটা হলো, বেশ কিছুটা ডিস্টেন্সে ব্রেক হলো। যেখানে মানুষটা ছিল তার আগেই ব্রেকটা হয়েছে এবং আবরার ভাই ভয় পেয়ে গেছে, কারণ উনি আমার পিছনে ছিল। উনি যেহেতু পিছনে, হঠাৎ করে কি হয়েছে বাবু ভাই, কি? আমি বললাম দেখলাম সামনে তো দৌড় দিল মানুষ, কত বড়। আমি তাকায় দেখতেছি আর কেউ নাই আশেপাশে, যাওয়ারও তো কোনো মানে হ্যাঁ, কারণ জোরটাতে সে দিছে সেটা হচ্ছে, আমি খেয়াল করলাম ডান দিকে হচ্ছে আপনার ওই যে রাস্তার মিড আইল্যান্ড, পার হয়ে আসা সম্ভব না। ওখানে যদি লোকজন পার হয় কিন্তু তারপরেও কিভাবে এতটুকু
মানে ম্যাটার অফ ফ্লিক এত কম সময় সম্ভব না রাসেল ভাই, যে দৌড় ফ্র্যাকশন অফ সেকেন্ড বলা যায়। ফ্র্যাকশন অফ সেকেন্ডে দৌড় দিয়ে এসে আমার বাইকে এসে, এবং সে পড়বে, মানে হয় আমার বাইকের নিচে না পড়লেও সে চিটকায় দূরে পড়বে কোথাও। মানে আপনার এটা মাস্ট ছিল যে মানে ধাক্কা মারার কথা আসলে করার কথা থাকে, শিওর আপনি কারণ এত অল্প সময় কিন্তু পুরো ফ্রিজ করে ফেলা সম্ভব না বাইকে। রাইট। কিছু না কিছু একটা হিট হবে, অথবা সে একটা মানে পলস খাবেই, সে কিছুটা দূরে যাবেই, এরকম একটা কিছু একটা মানে ঘটবেই। তারপর আমি বলতে কি হয়েছে, মানে আমি বললাম যে সামনে বলে, না আমি নিজেই দেখতেছি না। উনি বলে আমিও তো কাউকে দেখি নাই। অ্যান্ড যেটা খেয়াল করলাম যে এটা হয়তো আমার ভালোর জন্য হয়েছে, আই ডোন্ট নো, আমার বাইক থেকে একটু সামনেই আপনার একটা যে কি বলে মেন হল যেটা করে পিঠটা প্রায় মাটি থেকে প্রায় 1/2 ফিট বা 1 ফিট উঁচুর মতো জায়গায়, মানে আমি যদি ওই স্পিডে যে পিঠটাকে হিট করতাম সরাসরি, আমার বাইকটা জাম্প করতো ওখান থেকে। তার আগে আপনাকে থামিয়ে দেওয়া হয়েছে, মানে আপনার ব্রেক করতে বাধ্য হয়েছেন এরকম অবস্থা। মানে ইট ওয়াজ, মানে আমি তখন চিন্তা করলাম এটা ভালোর জন্য হয়েছে, আমার সাথে ভালোর জন্য হয়েছে। আই ডোন্ট নো হয়তো অনেকের সাথে কিভাবে হয়, বাট এটা হচ্ছে সেই বিখ্যাত রাস্তা যেখানে এই জিনিসটা হয়। ওই দিন আমার লাক ফেভারে ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে চলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনার কাছে সেকেন্ড ঘটনার জন্য আসবো, এটা জাস্ট একটু আমরা রিকল করলাম। আমরা একটা ছোট বিরতি এখন না নিলেই না, একটা বিরতি নিয়ে আমরা তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। আশা করছি যে বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। আপাতত আমরা চলে যাব হচ্ছে একটা ঘটনায়, সেটা আমাদের সাথে আছেন আহমেদ বাবু, তিনি বলবেন, বাবু ভাই বলবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ওকে, চলুন আমরা শুনিয়ে বাবু ভাইয়ের কাছে সেকেন্ড ঘটনাটা। একটা ঘটনা আছে, আর একটা ছোট মানে কথা বলতে চাই। আমি হঠাৎ শুনে মনে পড়লো, লাশ কাটা ঘর নিয়ে খুব কিউরিয়াসিটি মানুষের জন্য। অ্যাকচুয়ালি লাশ কাটা ঘর এই জিনিসটা নিয়ে মানুষের অনেক কিউরিয়াসিটি, অনেক ভয়, অনেক কিছু কাজ করে। ভয়টা কিসেতে কাজ করে, একজন মানুষ মরে গেছে সে থেকে না, তবে মরে যাওয়া মানুষের আশপাশ দিয়ে যারা ঘোরে, সেটা কিন্তু খুব খারাপ রকমের একটা খারাপ জিনিস, এন্টিটি। হ্যাঁ, আপনি একবার কিন্তু আমরা একটা আলোচনা করেছিলাম এটা নিয়ে। হ্যাঁ, এটা কিন্তু খুবই খারাপ একটা এন্টিটি, এবং এই কারণে কিন্তু ধর্মসম্মতভাবে বলা হয়, আমাদের ইসলাম ধর্মে তো বলা হয় এবং অন্যান্য ধর্মেও বলা হয়, যত দ্রুত সম্ভব সৎকার করে ফেলা লাশটা। এবং এই ধরনের জিনিস যদি কারো উপরে আসর করে, আপনি হয়তো জানেন রাসেল ভাই, আপনার মনে আছে কিনা, আমরা অনেক ছোট ছিলাম তখন, একজন মানুষ ছিলেন যিনি মানুষের কলিজা খেতেন। হ্যাঁ, পুরান ঢাকায়। এবং তার কিন্তু মাথায় সমস্যা ছিল, এবং সে তার জীবনী পড়েছে আমি সেখানে, সে মানে তার অ্যাবনর্মাল সাইকোলজি জানার জন্য। তো সে বলেছে তাকে একজন ডোমের সন্তান নিয়ে যেত এক সময় লাশ কাটা ঘরে, সেখান থেকেই তাকে প্রথম লাশ খাওয়া শেখানো হয়, এবং সে বিভিন্ন রকমের মানে খুবই ভয়ঙ্কর জিনিস। হ্যানিবল তো হ্যানিবল তো অন্য জিনিস, কাল্পনিক। হ্যাঁ সেটা, এটা হচ্ছে বাস্তব হ্যানিবলের থেকে প্রচন্ড ভয়ঙ্কর একটা জিনিস। এই লোকটা নাকি পরবর্তীতে সুস্থ হয় তাকে চিকিৎসার পরে, বাট কেউ বিশ্বাস করতো না তাকে, ঠিক আছে, বিশেষ করা যায় না আসলে। হ্যাঁ সেটাই। তো লাশ কাটা ঘর নিয়ে বিশ্বাস করবে ব্যাপার আগ্রহ থাকে না আসলে, আমার মনে হয় সমচিহ্ন হবে না। সেটাই কোন সময় কাকে কোন অ্যাবনর্মাল সাইকোলজি অ্যাটাক করে, আই ডোন্ট নো। আচ্ছা যাক, এখন যেটা বলবো মাছ নিয়ে রাস্তা, যে আপনি যে একটু আগে বললেন যে মাছ জাল টান নিয়ে যাচ্ছে, মাছের সাথে কিন্তু পিশাচের একটা বাজে, মানে অ্যাকচুয়ালি এই ধরনের যে বাজে জিনিসটা জিন বা আমরা যেটা বলি, এদের বিভিন্ন কাইন্ড আছে। একটা শ্রেণী আছে যারা পানির আশপাশে থাকে এবং মাছের সাথে এটা, এবং এটা কি গ্রামে কিন্তু ওই যে মেছো ভূত এরকম টাইপের নামটাই আছে। এবং এমনকি আমরা এই যে রূপকথাতে বলি মারমেইড, এটাও কিন্তু এক ধরনের এই ধরনেরই বাজে এন্টিটিস। যদিও আমার কাছে পুরো যে ব্যাপারে ফেরি টেল বললেও, বাট এটা যাদের কাছে শুনেছি, এবং আমি কিছু প্রাচীন বইও পড়েছি যে সেখানে লেখা আছে মারমেইডের চেহারা সুন্দর মনে করার কোনো কারণ নেই, মারমেইড দেখতে খুবই কুৎসিত। হ্যাঁ, এরকম পড়েছি আমি, এবং আমি খুব ভয়ঙ্কর বর্ণনাও পড়েছি সেটা। হ্যাঁ, মানে সেটা অবশ্য যে ইস্ট মানে ওয়েস্টের না, ওয়েস্টে তো জিনিসটাকে অনেক সুন্দর করে মানে এটাকে আসলে মানুষ কালার করে দেয়। ওই যে আপনি যে বললেন যে ওই যাদের কথা বললেন আলোচনা করতে, তারা অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে সেটাই। আচ্ছা যাই হোক, তো ভৌতিক ব্যাপারটা হচ্ছে এই মাছের ব্যাপারটা। আমি খুব ছোট ছিলাম, আমি তখন মানে আমার বয়স তখন হয়তো 6 মাস বা 1 বছর। আমার শোনা কাহিনী, আমার ছোট মামার কাছে শোনা। আমার ছোট মামা আমার থেকে বয়সে 5-6 বছরের বড়, বেশি বড় না, উনি ছোট ছিল। তো সে খেলতে গিয়েছিল, আমি তখন আমার নানা বাড়িতে, সে পাশের যে পুকুর ছিল, আমার নানা বাড়িটা হচ্ছে আপনার ইব্রাহিমপুরে হচ্ছে খুব একটু তখন বেশ গ্রাম ভাব ছিল ওই সময়। তো ওখানে একটা পুকুর ছিল, পুকুরটা নিয়ে অনেকেই বদনাম শুনেছে, অনেকেই নাকি অনেক কিছু দেখতে পুকুরে পারে। তো একজন আমার ছোট মামাকে বলে যে
এই পুকুরের পাড়ে একটা জায়গায় বলে কি আমার একটা সোনার আংটি হারায় গেছে, তুমি খুঁজে দিতে পারবে? তো আমার মামা খুব আগ্রহ নিয়ে সে ছোট মানুষ, সে ওই পানিতে খুব মানে সারাদিন লাফালাফি করে আংটি খোঁজার জন্য, এটা কি আর পাওয়া যায়? সে কিছুই পায় না। সে দুপুরের পরে বাসায় আসে। বাসায় আসার পরে আমি তখন আমার মায়ের কোলে ছিলাম, তো উনি আমাকে কোলে নিতে চায়। তা আমাকে যখন কোলে নিতে চায় তখন নাকি আমি খুব কান্নাকাটি শুরু করি, এবং মানে উনি কোলে নেয়, কোলে নেওয়ার পর থেকে আমার কান্নাকাটি শুরু হয়, কাঁদতে কাঁদতে একদম লাল হয়ে যায়, মুখ দিয়ে ফেনা বের হয়, মানে নাই মানে অনবরত কাঁদছি। তো এরকম সময় আমার আম্মা তখন আমাকে এখন কোনো না পেয়ে উনি দোয়া পড়ে না, তারপরে উনি নিয়ে যায় এক হুজুরের কাছে, ওখানে কাছাকাছি একজন মৌলানা ছিল উনার কাছে। তো উনি দেখে নাকি বলে যে ওটার মধ্যে একটা বাজে জিনিস এসে তাকে ভয় দেখাচ্ছে, এবং এটা সম্ভবত কোনো পানির জিনিস আশপাশ থেকে আসছে। তো তখন দোয়া পড়ে দেয়, এবং দোয়া পড়ার পরে কান্নাটা থেমে যায়, এবং পরবর্তীতে আমার আম্মা আমার আরেক নানার কাছে নিয়ে যায়, ওনার হাতে একটা কাইতন পড়ে দেয়, এরপর থেকে কান্নাটা থেমে যায়। তো এই মাছের ব্যাপারটা যেটা বললাম, মাছের সাথে এই জিনিসগুলো কিন্তু রাসেল ভাই রিলেটেড, এবং এর আগেও আমি আপনাকে বলেছি যে অনেক সময় মাছ কেটে নিয়ে আসলে দেখা যায় হ্যাঁ, এরকম ধরনের অনেক ধরনের ঘটনা, হ্যাঁ, কারণ মাছ এক ধরনের পিসাদ আছে। মাছ চাওয়া রান্নার সময়, তারপরে যে মাছ কেটে ওই যে নিয়ে যাওয়ার সময় রাস্তায় পথ আটকানো, এরকম ধরনের অনেক ধরনের পিশাচ, এটা এক ধরনের পিশাচ, এক ধরনের বাজে জিন। এরা কিন্তু এরা বাথরুম, নোংরা জায়গা, ফিল্থি জায়গা, সেটাও একটা সেখানে তারা থাকে। মাছের এই পিশাচগুলাই থাকে সেখানে, এবং এদের দ্বারা মানুষ আক্রান্ত হতেই পারে। এর জন্য বাথরুমে ঢোকার সেটা পরে দেখতে হয়। সেটাই। তো আরেকটা ঘটনা কি মানে সে বলতে চাচ্ছিলেন নাকি এটাই সেটা? এটাই সেটা। সো এটা ছিল ঘটনা, এবং আমরা সেটা শুনলাম। থ্যাংক ইউ বাবু ভাই আপনাকে আপনার ঘটনার জন্য। আমি একটা ছোট্ট একটা ইমেইল পড়ে ফেলি এই ফাঁকে, এবং আশা করছি যে এই ইমেইলটাও আপনাদের অনেক ভালো লাগবে। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। আমি রাকিব, আমার বাড়ি নাটোর জেলার বড়াই গ্রাম থানায়, গ্রামের নাম গরফা। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। শুরু থেকেই আমি ভূত এফএম শুনে আসছি। কোনো কারণে কোনো এপিসোড মিস হয়ে গেলে আমি ডাউনলোড করে শুনি। ভূত এফএম সকল এপিসোড আমার সংগ্রহে আছে। ভূত এফএমে এটা আমার সেকেন্ড ইমেল। আজ আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার পাশের গ্রামের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনের সাথে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনা। সেই গ্রামটির নাম কাটাখালী। আমাদের গ্রাম অর্থাৎ গরফা থেকে সেই গ্রামের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 17 বছর আগে। সে সময় ওই গ্রামে কোনো বিদ্যুতের আলো ছিল না, বলা চলে অজপাড়া গা। মসজিদটি ছিল সেই গ্রামের কবর স্থানের পাশে। কবরস্থানটা ছিল অনেক বড় আর ঝোপঝাড়ে ভরা আর নির্জন জায়গা। মসজিদটায় যাওয়ার জন্য সেই কবরস্থানের পাশ দিয়ে ছিল একটি সরু পায়ে হেঁটে হাঁটা রাস্তা। আশেপাশে দূরে দু একটা বাড়ি ছাড়া তেমন কোনো বাড়িঘরও ছিল না, এবং বাড়িঘর ছিল না বললে চলে। সেই সরু রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে রাস্তাটা ব্যবহারের একটি সরু খাল। সেই খালে তখন পানি ছিল না, পানি ছিল। ঘটনার দিন রাতে ফজরের আজান দেওয়ার জন্য সেই মুয়াজ্জিন বাড়ি থেকে বের হন, এবং তার বাড়িটি ছিল মসজিদ থেকে বেশ খানিকটা দূরে। সব সময় তিনি বাড়ি থেকে অজু করে বের হতেন। কোনো এক কারণে সেই দিন তিনি অজু না করেই বাড়ি থেকে বের হন মসজিদের উদ্দেশ্যে। তিনি মোটামুটি ভালোই একজন সাহসী মানুষ ছিলেন। সেদিন রাতে তিনি একটু আগেই বাড়ি থেকে বের হন তাহাজ্জুদের নামাজ পড়বেন বলে। তখন রাত 2টা বা 2:30। তিনি সেই পায়ে চলা রাস্তা ধরে যাচ্ছিলেন কবরস্থানের পাশ দিয়ে। হালকা হালকা জ্যোৎস্না রাত, ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক, সব মিলিয়ে এক অচেনা পরিবেশ। অচেনা পরিবেশ। কেন অচেনা পরিবেশ? আমার কাছে এটা জিনিসটা প্রথম হলো না। গ্রামে তো এরকমই থাকে। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পান যে 10 থেকে 12 ফুট লম্বা একটি বয়স্ক লোক সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, এবং সেই
চিকন রাস্তাটার ওপর সে দাঁড়িয়ে আছে। তিনি লোকটিকে দেখে প্রথমে একটু ভয় পেয়ে যান, তারপর বুকে সাহস নিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন সেই লোকটি রাস্তার ওপর আড়াআড়িভাবে শুয়ে পড়ে, যাতে তিনি যেতে না পারেন। তখন তিনি লোকটিকে পাশ কাটিয়ে যেতে পারলেন না, এবং কারণ এক পাশে কবরস্থান আর অন্য পাশে ছিল খাল। তাছাড়া ওই মানুষরূপী যেটা শুয়ে পড়েছিল সে ছিল অনেক লম্বা। যেহেতু তাকে মসজিদে যেতেই হবে, তাই তিনি মনে সাহস সঞ্চয় করে আল্লাহর নাম নিয়ে তার ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করলেন। তিনি যখন এক পা লোকটার গায়ের ওপর দিয়ে ওই পাশে দিয়েছেন, তখন তার অন্য পাটি দু হাত দিয়ে ধরে ফেলল সেই লম্বা লোকটি। তিনি প্রচণ্ড ভয়ে খুব ঘামছেন আর আল্লাহকে স্মরণ করতে লেগেছেন। এভাবে কিছুক্ষণ চলার পর তিনি আরও দোয়া পড়তে থাকলেন। এক সময় তিনি বুঝতে পারলেন যে তার পাটা একটু ঝিল হয়ে আসছে। তখন তিনি জোরে টান দিয়ে পাটা বের করে একটা দৌড় দিয়ে একটু সামনে চলে যান। পেছনে ফিরে তিনি দেখতে পান ওই লম্বা লোকটি বিশাল আকারের একটি মহিষ হয়ে মহিষে পরিণত হয়েছে এবং সে পানিতে নেমেছে। তিনি সেটা দেখে এক মুহূর্ত আর দেরি না করে দৌড়ে মসজিদে চলে গেলেন। এরপর তিনি আর কোনো দিন গভীর রাতে বাড়ি থেকে বের হননি। এই ছিল ঘটনা। আমার কাছে আরও অনেক প্যারানরমাল স্টোরি আছে যা আপনাকে আমি সময় করে ইমেইল করব। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব। আমাদের যে অতিথি সুদূর গৌরীপুর থেকে ঢাকায় এসছেন এবং তার কাছে তার দ্বিতীয় ঘটনাটি আমরা শুনে আসব। চলুন আমরা শুনি তার দ্বিতীয় ঘটনাটি। হ্যালো লিসনার, আমি ময়মনসিংহ থেকে আসছি। আমার নাম নুরুল ইসলাম। তো আমি সরাসরি দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। ময়মনসিংহ থেকে আসছি, আমার নাম খায়রুল ইসলাম। জি জি বলেন, আপনার ঘটনা শুনে আসলাম। ঘটনাটি হয়েছে, আমি যার কাছ থেকে শুনেছি তার নাম মুফাজ্জল হোসেন। জি। তো ওনার বাড়ি ময়মনসিংহ জেলা গৌরীপুর উপজেলায় শাহগঞ্জ সংলগ্ন ভুটিয়াকোনা গ্রামে। তো ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 5-6 মাস পূর্বে। তো উনি কোনো এক কাজে, উনি পেশায় কিন্তু ব্যবসায়ী ছিল। আচ্ছা। তো কোনো এক কাজে সে শাহগঞ্জ সংলগ্ন অন্য একটি গ্রাম খলকবাড়িতে যেতে হয়। তো যাওয়ার সময় তার ভাতিজা হারুনকে সাথে নিয়ে যায়। তারা মোটর বাইকে যায়। তো কাজ শেষে তাদের বাড়ি ফিরতে প্রায় রাত আনুমানিক 2টা কি 2:30 বেজে যায়। তো শাহগঞ্জ এবং ভুটিয়াকোনা আসা যাওয়ার পথে তাজপুর গ্রাম পড়ে। তাজপুর গ্রামের একটি ব্রিজ থাকে, ব্রিজ ছিল সেটা। সেই ব্রিজ নিয়ে অনেক প্যারানরমাল ঘটনা অনেক শোনা যায়। আর মুফাজ্জল ভাইও অনেক ঘটনা শুনেছিল, কিন্তু সে কখনো ভাবেনি যে তার সাথে এরকম কোনো কিছু করতে পারে, কারণ সে প্যারানরমাল বিষয়ে বিশ্বাসী ছিল না। তো সঙ্গত কারণে রাত্রে যখন সে আসছিল, এইসব ঘটনা তার মাথায় কাজ করছিল যে ব্রিজের কাছাকাছি আসার পরে তার ভিতরে একটু ভয়ও কাজ করছিল। তো একসময় ব্রিজের উপর উঠার পরে অনাকাঙ্ক্ষিতভাবে তার মোটর বাইকটি স্টার্ট বন্ধ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে সে একটু নার্ভাস ফিল করে। তো সে বাইক থেকে নেমে ভাতিজা হারুনকে নিয়ে বাইকটা চেক করার চেষ্টা করে যে কী সমস্যা হলো। তো স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন, স্টার্ট হচ্ছে না। তো হঠাৎ ওই দিন পরিবেশটা ছিল অনেকটা পরিমাণ রাত জ্যোৎস্না ছিল। তো মোটামুটি আশেপাশে পরিবেশটা ভালোই দেখা যাচ্ছিল। তো মূল ঘটনা বলার আগে আমি ব্রিজের একটু বিবরণ দিয়ে যাচ্ছি যে শাহগঞ্জ থেকে যে রাস্তাটি আপনার চাঁদপুর ব্রিজ অব্দি আসে সেটা শেষ হয়, এবং ব্রিজের অপর প্রান্ত থেকে ভটিয়াকোনা এবং তাজপুর দুই দিকে দুটো রাস্তা চলে যায়। আচ্ছা। তো ব্রিজ এবং দুই রাস্তার মধ্যবর্তী স্থান 0 পয়েন্ট, যেটা আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। তো শাহগঞ্জে ব্রিজের এক প্রান্তে মুফাজ্জল ভাই এবং তার ভাতিজা হারুন বাইকের পাশে ছিল। তার বাইকটাকে চেক করার চেষ্টা করতেছিল যে ঠিক করার জন্য। তো হঠাৎ মুফাজ্জল ভাইয়ের দৃষ্টি পড়ে ব্রিজের মধ্যবর্তী স্থানে। তো হঠাৎ একজন অবয়ব ব্রিজের উপর দেখা গেল। সে পিছনের সাইডটা দেখা অনেকটা মহিলাদের মতো, তো হেঁটে যাচ্ছে। তখন মুফাজ্জল ভাই একটু ভয় পেয়ে গেল। ভাবলো সে
তার উপস্থিত জ্ঞান যখন চালু করলো তখন সে চিন্তা করলো কেউ যদি তার সামনে দিয়ে যায় তাহলে তো পিছন থেকে আসতে হবে, মাছ বরাবর তো কেউ আসতে পারে না, আর সামনে দিয়েও আসলে দেখা যাবে। তো আবার সে খেয়াল করছিল ভালো করে আবার পিছন থেকে কেউ আমাকে ক্রস করে যায়নি। তো ব্রিজের মাঝখানে হঠাৎ করে কে আসলো, মানে এই সময় সে একটু ভয় পেয়ে গেল। তো সে নিষ্পরক চোখে তাকিয়ে থাকলো, আর তার ভাতিজা হারুনের বয়স কম ছিল যার কারণে তাকে একটু বুঝতে দেয়নি বিষয়টা, যেন ভয় ভয় পেয়ে যেতে পারে এই কারণে। তো সে চুপচাপ দেখতে থাকে বিষয়টা। তো এক সময় এই অবয়বটি এই দুই রাস্তা এবং ব্রিজের 0 পয়েন্টের ওইখানে দাঁড়ায়। এক এক পলকে মুফাজ্জলের দিকে মাথা ঘুরে তাকায়। তখন তার মানে অবয়বটি দেখে মুফাজ্জল খুব ভয় পেয়ে যায়। তো অবয়বটি এরকম ছিল যে তার শ্বাসের গর্জনটা অনেকটা বাঘের গর্জনের মতো শোনা যাচ্ছিল এবং চোখগুলো ছিল রক্তলা আগুনের মতো। হ্যাঁ, এই অবস্থা থেকে মানে মুফাজ্জল ভাই ঠিক থাকতে পারে না, মানে দোয়া জোর পড়তে শুরু করে যেমন জানে উনি, এবং ভয়ে কাঁপতে কাঁপতে বাইকে অনবরত স্টার্ট দেওয়ার চেষ্টা করতে থাকে। তো এক পর্যায়ে আল্লাহর রহমতে বাইকে স্টার্ট নেয়, আর বাইকের ফ্যাস্টারটা চালু হওয়ার পরে সে দেখে যে তার অবয়বটি নেই। তো সে তাড়াহুড়ো করে তার তখনও খেয়াল ছিল যে তার ভাতিজা হারুন বাইকে উঠেছিল। তো সে বাইক এক সময় ব্রিজ ক্রস করে সে চলে যায়। জি। কিছু দূর যাওয়ার পরে এক সময় মুফাজ্জল ভাই তার ভাতিজাকে নাম ধরে ঢাকে। তো সাড়া না পেয়ে ঘাড় ঘুরে পিছনের সিটে যায়, দেখে যে ভাতিজা হারুন নেই। তো সে ঘাবড়িয়ে যায় এবং বাধ্য হয়ে আবার ব্রেক করে চলে আসে ব্রিজের কাছে। তো পরে তো ব্রিজে যাওয়ার সাহস পায় নাই। পরে এলাকাবাসীকে সে টাকাটাকি করে এবং গাড়িতে হর্ন বাজাতে থাকে। তো এলাকাবাসী ছুটে আসার পরে বিস্তারিত খুলে বলে এবং এলাকাবাসীকে নিয়ে সে ব্রিজের উপর হারুনকে অজ্ঞান অবস্থায় পায়, সে 0 পয়েন্টের উপর। তো হারুনকে পাশে একটা বাড়িতে নিয়ে গিয়ে জ্ঞান ফেরায় এবং তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। তারপরে যা বলে এরকম যে চাচা যখন মুফাজ্জল ভাই যখন হোন্ডা দিয়ে স্টার্ট করে চলে যাচ্ছিল তখন তাকে রেখে চলে গেছিল। তার পিছন তার ভাই হারুন ভাতিজা ডাক ছিল, কিন্তু সে শুনতে পায় নাই। তো রাসেল ভাই এই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পরে আমরা একটা অডিও ক্লিপে যাবো এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। স্টেডিও রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। নমস্কার রাসেল ভাই, আমি সমজিৎ। আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে, বাট লাস্ট অ্যারাউন্ড 2 or 3 years আই এম ইন ইউএস। তো আমি অনেক দিন থেকে ভূত এফএম শুনছিলাম। তো কিছুদিন আগে আমার এক কলিগের কাছ থেকে আমি একটা ঘটনা জানতে পারি। তো আমি ভাবলাম যে এই ঘটনাটা সবার সাথে শেয়ার করা উচিত। তো আমার যে কলিগ, তার নাম উজ্জ্বল, ওরা যখন খুব ছোট ছিল, ক্লাস আই থিঙ্ক 3-4-এ, তখন ওরা ওয়েস্ট বেঙ্গলের উত্তর 24 পরগনার বসিরহাট বলে একটা জায়গায় থাকে। বসিরহাটের মালতীপুর গ্রামটার নাম ছিল মালতীপুর। তো ওই গ্রামটার আগে একটু বলিনি গ্রামটার সম্বন্ধে, যে তাহলে একটু আইডিয়া পাওয়া যাবে। ওখানে গ্রামটা মোটামুটি 2টো পাড়া ছিল, একটা উত্তর পাড়া, দক্ষিণ পাড়া। তো আমার এই বন্ধু উজ্জ্বলরা ওরা থাকতো উত্তর পাড়ায়। উত্তর পাড়ার একদম শুরুর বাড়িটা ছিল ওদের, এবং উত্তর পাড়াতে ঢোকার মুখে ঠিক ওদের বাড়িটার পরই একটা শ্মশান শুরু হচ্ছিল। তো ওদের বাড়িটাতে ওই জন্য যখন ওরা ফার্স্ট বাড়িটা ভাড়া নেয় তখন সবাই মানা করেছিল যে ওই বাড়িতে যেতে মানা করেছিল, কারণ সবাই বলতো যে ওই বাড়িটা অনেক কম দামে ভাড়া নিচ্ছে, তাহলে নিশ্চয়ই কিছু একটা আছে। এবং উত্তরপাড়া থেকে বেরোনোর পর অনেকটা রাস্তা যেতে হয়, এবং রাস্তার দুধারে বেসিক্যালি ওই যে গ্রামটা, সেটা মানে মাছ চাষ সেসব করা হতো। যেমন অনেকটা রাস্তা যাওয়ার পর আরেকটা যে দক্ষিণ পাড়াটা শুরু হয়, এবং দক্ষিণ পাড়ার প্রথম বাড়িটা নিয়ে গল্পটা, এবং সেটা আমি কিরকম পরে বলবো। এবং দক্ষিণ পাড়ার ওই বাড়িটার আশেপাশে তেমন আর কোনো বাড়ি ছিল না, মানে অনেকটা গিয়ে ওই বাড়িটা একদম চারপাশটা অনেকটা ফাঁকা, তারপর গিয়ে বাকি দক্ষিণ পাড়া পল্লীটা শুরু হয়েছে। এবার এই যে বাড়িটার কথা বলা হচ্ছে, দক্ষিণ পাড়ার প্রথম বাড়িটা, এই দক্ষিণ পাড়ার বাড়িটাতে
একজন মহিলা তার 4টে ছেলে ছিল, 4জন ছেলেকে নিয়ে থাকতেন ওখানে। তো এবার কেন থাকতেন, মানে ওই বাড়িটাই ওনারা কেন ভাড়া নিয়েছিলেন, তার একমাত্র কারণ ছিল ওই মহিলার যিনি স্বামী, ওনার আসলে দুটো বিয়ে ছিল। তো উনি প্রথম বিয়ে করেন এবং তারপর এখানে আরেকটা বিয়ে করে এই মহিলার সাথে ওনার 4টে সন্তান হয়। কিন্তু ওনার স্বামী মারা যান যখন, তখন ওনার স্বামীর সমস্ত ওই পেনশনের টাকা বা সমস্ত কিছু ওনার প্রথম বউ পেত। ওই জন্য এই মহিলা কিন্তু খুব অভাবে এনার মানে কাটতো, মানে দিন আনি দিন খাই এরকম একটা অবস্থা। এবার এই 4টে ছেলের মধ্যে যে মেজো ছেলে ছিল সে আমার ওই বন্ধু উজ্জ্বলের সাথে ও খেলা করতো। এবং এবং বাড়িটার একটু বর্ণনা দিয়ে দিই। বাড়িটা হচ্ছে রাস্তা থেকে একটু ঢুকে এবং বাড়িটার সামনে অনেকটা ফাঁকা জায়গা এবং সেখানে প্রায় 2টো আম গাছ এবং 4টে কাঁঠাল গাছের মতো ছিল। ওই জন্য রাস্তা থেকে বাড়িটার ভেতরে খুব একটা ভালো করে দেখা যেত না এবং লোকজন একটু মানে ওই জায়গাটা একটু অ্যাভয়েড করতো, একটু মানে গাছগাছালি প্রচুর বাড়িতে বলে একটু অন্ধকার অন্ধকার, দিনের বেলা তো একটু অন্ধকার অন্ধকার হয়ে থাকতো। ঘটনাটা ঘটে একদিন, মানে উজ্জ্বলের মুখে যে আমি শুনলাম, অনেকদিন ধরে প্রায় 2-3 দিন ধরে ওই মেজো ছেলে ও খেলতে যাচ্ছিল না। তো হঠাৎ করে প্রায় 3 থেকে 4 দিন পর হঠাৎ করে উজ্জ্বলরা খবর পায় যে ওখানে কিছু একটা অঘটন ঘটেছে ওদের বাড়িতে। তো যথারীতি গ্রামে যেটা হয়, একটা বাড়িতে কিছু একটা অঘটন ঘটলে সবাই মিলে সেখানে গিয়ে মানে দেখতে ছুটে যায় যে কি হয়েছে বেসিক্যালি। তো উজ্জ্বলরাও গিয়েছিল এবং ওখানে গিয়ে দেখে যে ওরা খুব বাজে একটা সিচুয়েশন, মানে কেউ রাতের বেলা কোনো একজন আততায়ী এসে বাড়ির মধ্যে 4জন মানে 4টে সন্তানের মা টোটাল 5জনকেই খুন করে রেখে গেছে এবং খুব মানে মর্মান্তিক ভাবে তাদের মেরে ফেলা হয়েছিল। মানে প্রত্যেককে মানে গোটা বাড়ি ঘর জুড়ে একটা ধস্তাধস্তির চিহ্ন এবং মানে চারিদিকে রক্ত, এবং বোঝা যায় যে ওরা বাঁচার প্রচন্ড চেষ্টা করেছিল, কিন্তু মানে কিছু একটা ওদের মানে কেউ একজন যিনি এসেছিলেন তিনি খুব নির্মম ভাবে ওদের হত্যা করেন এবং প্রত্যেকের গলাটা মানে একদম মানে ঘাড় মটকে দেওয়া যেটাকে বলে, মানে গলাটা পুরো উল্টো দিকে ঘোরানো, প্রত্যেকটা মৃত দেখে। তো মানে ওখানে উজ্জ্বলরা ওটা দেখে এবং তারপর অবভিয়াসলি ওটা নিয়ে পুলিশের অনেক কেস শুরু হয়েছিল এবং ওরা মানে রাত্রেবেলা পুলিশ গাড়ি নিয়ে ঘুরতো এবং পুরো জায়গাটাকে টহল দিত যে মানে আততায়ীকে খুঁজে বার করার জন্য। কিন্তু ওরা তেমন কাউকে পাচ্ছিল না, মানে তদন্ত করে খুব একটা পাচ্ছিল না। হঠাৎ করে এরকম একটা মানে আলাদা একটা মানে কারোর সাথে ওদের কোনো শত্রুতা ছিল কিনা সেটা নিয়েও মানে কেউ বলতে পারছিল না, একটু আলাদা আলাদাই থাকতো। এরকম যখন ঘটনাটা, তখন সবার মধ্যেই কিন্তু একটা মানে অস্বস্তি কাজ করতো যে ওরকম বাড়িতে একটা 4টে খুন হয়েছে। তো একেতেই বাড়িটা ওই গাছগাছালি নিয়ে অনেক অন্ধকার হয়ে থাকতো, তা লোকজন অ্যাভয়েড করতো। এখন তো লোকে আরো অ্যাভয়েড করতে শুরু করলো, মানে ওই বাড়ির সামনে দিয়ে যাওয়া। এবং সবাই কি করতো, রাত্রেবেলা কেউ যদি ওই বাড়িটার সামনে দিয়ে পাস করতো তখন ওরা ওয়েট করতো, মানে এক একজন ওয়েট করতো, আরো 2-3 জন এলে একসাথে দল বেঁধে ওরা ওই রাস্তাটুকু ক্রস করতো। তো এরকম করে চলছে, লোকের মধ্যে একটা ভয় আছে। তো এরকম একদিন রাত্রে হঠাৎ করে একজন পুলিশ উনি টহল দিচ্ছিলেন। তো টহল দিতে দিতে দেখলাম যে ওই বাড়ির সামনে একজন রিক্সাওয়ালা একটা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। তো বেসিক্যালি এটা একটু আনইউজুয়াল, কারণ ওখানকার পাড়ার যে লোকজন তারা তো সবাই জানে যে এই বাড়িতে এরকম একটা ঘটনা এবং সবাই ভয় পাচ্ছে। তো তার মধ্যে একটা রিক্সাওয়ালা ওরকম ভাবে হঠাৎ করে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশটা তার কাছে এগিয়ে যায় এবং পুলিশের গাড়ি জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এত রাতে? তখন রিক্সাওয়ালা যেটা বলে তাতে মানে পুলিশ তো একটু মানে হতচকিত হয়ে যায়। রিক্সাওয়ালার বক্তব্য অনুযায়ী যে ও এই পাড়ায় নতুন রিক্সা চালাতে এসছে কিছুদিন আগে। তো ও এখান দিয়ে পাস করছিল যখন রাতের বেলা, তখন একজন মহিলা ওখানে দাঁড়িয়েছিলেন বাড়ির সামনে ঠিক, এবং ওই মহিলা হাত দেখিয়ে দাঁড়াতে বলে রিক্সাকে, এবং রিক্সাওয়ালা যখন জিজ্ঞাসা করে কোথায় যাবেন, তখন মহিলা খুব মানে ভীত সন্ত্রস্ত একটা গলায় বলেন যে আমাকে মালতীপুর, আমি খুব বড় বিপদে আছি, আমাকে মালতীপুর স্টেশন যেতে হবে, আমার 4টে ছেলে ঘরের মধ্যে ঘুমোচ্ছে, তো আপনি প্লিজ আমাদের নিয়ে চলুন এবং আমি মানে আমার ছেলেদের আমি তাহলে নিয়ে আসবো। তো এটা শুনে রিক্সাওয়ালা তখন দেখেছে যে একজন মহিলা অত রাত্রেবেলা উনি ওরকম ভয়ের মধ্যে আছেন, একটু হেল্প করা দরকার। তো উনি তখন ওখানে দাঁড়িয়েছি মহিলাকে হেল্প করার জন্য, এবং মহিলা বলে যান যে আমি আমার ছেলেদের নিয়ে আসছি। এবার বেসিক্যালি এই ইশারাটা ওই মহিলা ফিরে আসার জন্য ওয়েট করছিল এবং মহিলা ভেতরে যান
তারপর আর ফেরেননি। তো উনি ততক্ষণ ওখানে দাঁড়িয়ে ওয়েট করছিলেন। এবার তো পুলিশ তো এসে সঙ্গে সঙ্গে ওকে বলে যে কোনো দরকার নেই, তুমি চলো এখান থেকে, কোনো ভাড়া নিতে হবে না তোমাকে। তখন ও বলেন যে মহিলা খুব বিপদে আছে। বলে ঠিক আছে, বিপদ হলে আমরা বুঝবো, আমরা পুলিশ, তুমি ইমিডিয়েটলি আমাদের সাথে পুলিশ স্টেশনে চলো। তো রিক্সাওয়ালাটাকে ওরা ওদেরই মানে ওই পুলিশ যে কন্ট্রোলিং ভ্যান, ওর সাথে ধীরে ধীরে ওরা নিয়ে যায়। তখন রিক্সাওয়ালাটা কিছুই জানে না যে ওই বাড়িতে কি ঘটেছে। ওখানে পুলিশ স্টেশনে যাওয়ার পর পুলিশ ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি শুনেছো যে এই বাড়ি এখানে এই মালতীপুরে একটা খুন হয়েছে, এক মহিলা এবং 4 জন? বলছে হ্যাঁ, আমি এখানে কয়েকদিন হলো এসেছি রিক্সা চালাতে, আমি শুনছিলাম বটে যে এরকম একটা খুন টুন হয়েছে কোথাও। তো তাতে পুলিশ যখন ওকে বলে যে তুমি যে বাড়ির সামনে দাঁড়িয়েছিলে এবং সেটাই হচ্ছে সেই বাড়ি, এবং সম্ভবত তুমি যার সাথে কথা বললে, যে মহিলার সাথে বা বলেছো মনে করছো, তিনি সম্ভবত সেই মহিলা যিনি তার 4 সন্তানের সাথে খুন হচ্ছে। এটা শুনে সেই রিক্সাওয়ালার একটা অদ্ভুত মানে স্ট্রেঞ্জ একটা রিয়াকশন হয় অবভিয়াসলি, এবং ভয়ে ও সঙ্গে সঙ্গে মানে ওই শকটা নিতে পারেনি এবং সে বমি করতে শুরু করে ওখানে। এবার রিক্সাওয়ালাটাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে হসপিটালে ভর্তি করা হয় এবং তারপর যথারীতি সে অনেক ভোগে এবং অনেক মানে তার শোনা যায়, মানে আমি মানে উজ্জ্বলের মুখে যে শোনা, এবং অনেকদিন ভোগার পর মানে সে ঠিক হয়নি, সে মারা যায় আলটিমেটলি। রিক্সাওয়ালাটা মারা যায় মানে ওই শকটা পেয়ে। এবার এখানে ঘটনাটা শেষ হয়ে গেলে পারতো, কিন্তু এরপর ছোটখাটো ঘটনা ঘটতে থাকে এই বাড়ির চারিদিকে। তো একটা ঘটনা উজ্জ্বলের মানে আমি যখন লাস্ট উজ্জ্বলের ফ্যামিলিকে মিট করেছিলাম, তখন উজ্জ্বলের মায়ের কাছে শুনলাম, কাটিমার কাছে। তো উনি বলছিলেন যে ওই তারপর থেকে সবাই মোটামুটি বাড়িটা অ্যাভয়েড করতে শুরু করে, মানে ওই জায়গাটার দিকে, মানে প্রয়োজন পড়লে তারা একটি ঘুরে যেত। এরকম করে দিন যাচ্ছে, দিন যায়, 2-3 মাস যাওয়ার পর যখন সবার মধ্যে ভয়টা একটু ছিকিয়ে পড়েছে, এই সময় মানে সবাই আবার নর্মাল লাইফে যখন ফিরে গেল, সবাই যে যার মতো ওই জায়গাটা পাস করতো। আর ওই ভয়ের ব্যাপারটা তখন আর কারো মনে, সবাই একটু মানে ভুলে গেছে ভয় এরকম একটা ঘটনা ঘটেছিল। তো একবার ওরকম ওই মানে ওই গ্রামে উজ্জ্বলরা তো যে পাড়ায় থাকতো, তো ওই মানে যে পাড়াতে এই বাড়িটা, সেই পাড়াতে একটা গাজন বসে। মানে ওই গাজন হচ্ছে ওই গম্ভীরা বা গাজন এই টাইপের গানগুলো হচ্ছে, ওরা মানে বড় করে চাঁদোয়া টাঙিয়ে তার নিচে সব ধর্মীয় গান টানে সব হয়। তো ওখানে সবাই, গ্রামের সবাই ওখানে যায় এবং ওখানে বসে ধর্মের গান শোনে। অনেক রাত পর্যন্ত হয়, মোটামুটি মানে রাত 2-2-2:30 পর্যন্ত হয়, এবং সবাই তারপর নিজের বাড়ি ফিরে আসে যে যার। তো উজ্জ্বলের একবার ওরকম ওখানে গাজন হচ্ছে, তো উজ্জ্বলের মারা তো ওরা তো অন্য পাড়ায় থাকে, তো ওরা ওই দক্ষিণ পাড়ায় যাওয়ার জন্য, রাত তখন হয়ে গেছে মোটামুটি 12টা 12:30। তো উজ্জ্বলের ভাই এরা সব বাড়িতে ঘুমোচ্ছে। ওই তো উজ্জ্বলের মা উনি কাকুকে বললেন, মানে ওনার স্বামীকে বললেন যে চলো আমরা একটু, এরা তো ঘুমোচ্ছে, আমরা একটু গাজন গান শুনে আসি। তো ওরা মোটামুটি রাত্রেবেলা দুজন মিলে হাঁটতে হাঁটতে ওরা মানে গিয়েছেন। তো এবার গাজন যেখানে হচ্ছে, যে বাড়িটাই মানে যারা অর্গানাইজ করেছে ব্যাপারটা, তো সেই বাড়িতে যাওয়ার 2টো রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে মানে ওই দক্ষিণ পাড়ার সামনে দিয়ে ঘুরে একটা যায়, আর আরেকটা শর্টকাট রাস্তা আছে যেটা যায় হচ্ছে মানে একটু গাছগাছালি, মানে একটু একটা জঙ্গলের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে আবার পরে এই যে এই বাড়িটা যেখানে এই অঘটনটা ঘটেছিল তার পেছন দিক। তো ওরা যাওয়ার সময়, উজ্জ্বলের মা এবং বাবা ওরা যাওয়ার সময় কিন্তু গেছেন হচ্ছে ঘোড়া রাস্তাটা। তো ওখানে কি ওটা গাজন গান শুনেছেন মোটামুটি অ্যারাউন্ড 1-2 পর্যন্ত। তারপর ওরা হঠাৎ খেয়াল হয়েছে যে বাচ্চা দুটো বাড়িতে ঘুমোচ্ছে, এবার ফেরা উচিত। তো উজ্জ্বলের মা মানে বাবার মা ওরা যখন ফিরছেন, তো ফেরার সময় হঠাৎ উজ্জ্বলের মা আবার প্রচন্ড সাহস, উনি বললেন যে কি দরকার আবার এতটা রাস্তা ঘুরে যাওয়া, তো চলো এই যে শর্টকাটটা মানে যেটা ওই বাড়ির পেছন দিয়ে যায়, এই শর্টকাটটা দিয়ে চলে যায়। তো উজ্জ্বলের বাবা বললো ঠিক আছে চলো, এমন তো আর মানে এখন তো মানে অনেক দিন হয়ে গেছে, এখন আশা করা যায় ভয়ের কিছু নেই। তো আর সত্যি কথা বলতে ওদের অত মাথাতেও ছিল না যে এই বাড়িটার পাশ দিয়ে ওই রাস্তাটা যায়। তো ওরা যেতে যেতে তখন মানে ওই গ্রামের দিকে অত আলো টালো পৌঁছয়নি, আর এটা অনেক বছর আগেকার কথা, মানে প্রায় অ্যারাউন্ড মোটামুটি হয়তো 25 বছর আগে, তার 25-26 বছর। তো ওরা রাত্রেবেলা তো অত আলো টালো নেই, চাঁদের আলো আছে, সে গাছগাছালির ফাঁক দিয়ে সে রাস্তার উপর পড়েছে, এবং রাস্তার বিভিন্ন জায়গায় মানে খন্ড খন্ড ভাবে আলোকিত হয়ে আছে চাঁদের আলোতে, মানে কোনো ইলেকট্রিসিটি নেই। তো ওরা দুজন মিলে স্বামী স্ত্রীকে, কাকু কাকিমা, ওরা গল্প করতে করতে রাস্তা দিয়ে আসছে। হঠাৎ করে ওই বাড়িটা যেখানে ঘটনাটা ঘটেছিল এবং তার পিছন দিকে হঠাৎ করে ওরা দেখলেন যে রাস্তার ঠিক মাঝখানে একজন কেউ বসে আছেন, মানে বোঝা যাচ্ছে কি গায়ে সাদা রঙের একটা কাপড় জড়ানো, এবং
চুপচাপ ওই দিকে মানে পেছন ঘুরে বসে আছেন, ওরা দেখতে পাচ্ছে না কিন্তু মুখটা পেছন ঘুরে বসে আছেন এবং কিছু একটা করছে বসে। তো এটা শুনে তো মানে ওরা হঠাৎ করে থমকে যান। একেতে রাস্তা মানে রাত্রেবেলা অত রাত্রি একটার সময়, তার উপর ওরকম মাঝ রাস্তায় বসে হঠাৎ ওরকম করে কেউ কিছু বলছেন। তো বেসিক্যালি উজ্জ্বলের বাবা সামনে ছিলেন, তো উনি ভেবেছেন হয়তো কোনো মহিলা রাস্তার মধ্যে বসে বাথরুম করছে, ওই জন্য উনি হঠাৎ করে ঘুরে যান। ঘুরে গিয়ে উজ্জ্বলের মাকে বলেন যে ওখানে একজন মহিলা মনে হয় বসে আছেন, তো আমরা যদি ওই দিকে এখন উনি যদি আমাদের আওয়াজ পান তো উনি খুব একটা বাড়ি একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়বেন, তো একটু দাঁড়িয়ে যাও, আমরা তারপর যাবো আমরা ওই দিকে। তো উজ্জ্বলের মাও যথারীতি দাঁড়িয়ে যান আর কি। কিন্তু ওরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর, প্রায় মোটামুটি 1.5-2 মিনিট দাঁড়িয়ে থাকার পরও মহিলার ওঠার কোনো লক্ষণ ওরা দেখতে পেলেন না। উনি কন্টিনিউয়াস ওখানেই বসে আছেন এবং পেছন ঘুরে এবং কি করছেন সেটা এরা এই দিক থেকে বুঝতে পারছেন। তো ওরা তখন পেছন থেকে আওয়াজ দেয় যে কে বসে আছেন ওখানে, এরকম বলে আওয়াজ দেয়। এবার যেই আওয়াজ দিয়েছেন অমনি ওই ওই যে মূর্তিটা সে ওরকম বসে বসে পেছন ঘুরে ওদের দিকে তাকিয়েছে এবং যেই তাকিয়েছে ওটা দেখেই ওদের গোটা গায়ে শিহরণ খেলে গেছে। কারণ কি, মানে যেই ঘুরেছে অমনি দেখছে মানে বলছে, মানে উজ্জ্বলের মার মুখে যা শুনলাম, বলছে দুটো মুখের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দুটো চোখ এবং চোখ দুটো এত বড় এবং জল জলে, বেসিক্যালি আমরা শুধু ওই চোখটার দিকে তাকিয়ে আমাদের পুরো পা থেকে মাথার মানে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত গোটা শরীরের রং খারাপ হয়ে গেছে এবং তিনি একদৃষ্টে মানে একদম ওই জ্বলন্ত চোখ নিয়ে পুরো আমাদের দিকে জাস্ট তাকিয়ে আছেন আর কিচ্ছু করছে না, শুধু চুপচাপ বসে ঘুরে আমাদের দিকে তাকিয়ে আছে। এবং ওটা দেখেই তো ওরা সঙ্গে সঙ্গে পেছন ঘুরে দুজনে মিলে দৌড় এবং দৌড়তে দৌড়াতে তারপর ঘুরে মানে ফেরত পথে অন্য যে রাস্তাটা ওইটা দিয়ে হাঁপাতে হাঁপাতে রামনাম করতে করতে দৌড়াতে দৌড়াতে ওরা যখন বাড়িতে গিয়ে দরজা মানে ওরা এক বাড়িতে ভাড়া থাকতো হোটেলরা, তো ওই বাড়িতে গিয়ে যে বাড়ির মালিক তার দরজায় নক করতে শুরু করে এবং উনি অত রাত্রে অবভিয়াসলি উনি দরজা খুলেছেন, গিয়ে বলেছেন কি হয়েছে তোমরা এরকম হাঁপাচ্ছ কেন। তো ওনা বলেছে যে এরকম আমরা ওই রাস্তাটা দিয়ে আসছিলাম, তো রাস্তায় এরকম দেখলাম যে একজন কেউ বসে আছে এবং সে ঘোরার পর তার চোখ দুটো এত বড় এবং এত মানে ভয়ঙ্কর ভাবে একটা অদ্ভুত একটা মূর্তি। তো সেটা দেখে আমরা মানে আর এদের ভয় মানে আমরা আর অন্য রাস্তা দিয়ে দৌড়ে এসছি। তো এটা শুনে এবার ওই বাড়িতে দুটো ভদ্রলোক থাকতেন ভাড়া, মানে আরেকটা ভাড়া উজ্জ্বলের ফ্যামিলি যেমন ভাড়া থাকতো আর আরেকটা ফ্যামিলি ভাড়া থাকতো, মানে দুজন ব্যাচেলার ভদ্রলোক, দুজনেই ইন্ডিয়ান অয়েলে চাকরি করছে। ওরা তখন বললো, ওরা আবার একটু সাহসী যেহেতু ওরা ব্যাচেলার, তখন একটু বয়স কম, ওরা তখন সাহসী, ওরা বলবো কই দেখি ভূত দেখবো, আমরা ভূত দেখবো বলে ওরা বেরিয়ে আসে বলে যে কোথায় হয়েছে, বলছে এরকম ওই যে ওই বাড়িতে এই ব্যাপারটা হয়েছিল তার ঠিক পাশের যে রাস্তাটা সেখানে ওরকম আছে। তোরা বলে না আমরা এখনই যাচ্ছি, আমরাও দেখতে যাবো কি। তো ওরাও যান এবং ঠিক এক্স্যাক্টলি মানে মোটামুটি 1/2 ঘন্টা 40 মিনিটের পর ওরাও দৌড়াতে দৌড়াতে ফিরে আসে এবং ওদের জিজ্ঞাসা করা কি দেখলো এবং ওরাও সেম জিনিসটা বলে যে ওখানে কেউ একটা ওরকম ভাবে বসেছিল। ওরা গিয়ে যখন ডাকে যে কে আছে ওখানে বসে, ঠিক এক্স্যাক্টলি ওরকম হিংস্রভাবে মানে ওই মানে যিনি বসেছিলেন উনি ঘুরে তাকান এবং তার চোখ দুটো এত বড় এবং ভয়ঙ্কর ভাবে জ্বলছে। ওটা দেখে ওরা তো একটু সাবধান হয়ে ছিলই এবং তারপর ওটা দেখার পর ওরা আর 1 সেকেন্ড ওখানে দাঁড়ায়। তারপর এই ধরনের ঘটনাগুলো ছোটখাটো ঘটতো, তবে এই ঘটনাটা আমার খুব মানে ইন্টারেস্টিং লেগেছিল, তাই আমি ভাবলাম যে হয়তো ভূত এফএমের সমস্ত লিসনারদের সাথে যদি শেয়ার করতে পারি তাহলে খুব ভালো লাগবে আমার। ভূত এফএম খুব ভালো লাগে শুনতে, এরা মানে আরও 100 বছর চলুক আমি এই প্রার্থনাই করি। আপনারা সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। Bhoot FM. The night comes alive with Grameenphone. Yes, the night comes alive with Grameenphone. শুনছেন সবসময় ভিডিও ফুড 3.0 FM। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং আমি প্রথমেই চলে যাবো আমাদের আরো একজন অতিথির কাছে। আপনার দুটো ঘটনা ছিল, তার মধ্যে আপনার সেকেন্ড ঘটনাটা আমরা আগে শুনি। একটু কাছে এসে কথা বলতে হবে, আপনার সেকেন্ড ঘটনাটা আমরা আগে শুনি। জি। হ্যালো লিসেনার, দিস ইজ রাজ ফ্রম ধানমন্ডি। তো আজকে আমি আমার লাইফের যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো, এটা অনেক বছর আগে, আজ থেকে প্রায় 5-6 বছর আগে। তখন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী চাটখিল থানা।
তো নর্মালি আমি ঈদটা আমি ওখানে করি আমার হোম ডিস্ট্রিক্টে। তো 5-6 বছর আগে তখন আমার আঙ্কেল উনি বাইরে থেকে বাংলাদেশে আসছে। তো ফ্যামিলির সাথে ঈদ করার জন্য উনি আমার হোম ডিস্ট্রিক্টে যায়, হোম টাউনে। তো আমি উনি যাওয়ার কয়েকদিন পরে আমি যাই আর কি। আচ্ছা। তো যাওয়ার উনি যখন ওখানে ঈদ করার জন্য যায়, তো ফ্যামিলির সাথে উনি যায় একসাথে। তো আমাকে ফোন করে আর কি যাওয়ার জন্য যে কখন যাব। তো আমি ঠিক রমজানের ঈদের 1 সপ্তাহ আগে আমি যাই আমার হোম ডিস্ট্রিক্টে। তো ফাইন, আমি নর্মালি ইয়ার সময় এটারে কি বলে রোজার সময় একসাথে সেহরি খেয়ে তখন আমি একবারে ঘুমাই নামাজ পড়ে আর কি। তো ওই দিনে একই রকম ছিল। তো আমি সেহরি খেয়ে সারা রাতে আর ঘুমাই নাই, একসাথে মোবাইল কিছু মিউজিক শুনে আমি কি করলাম, সেহরি খেয়ে তারপর শুইলাম। একটু পরে আমার মানে এই ইফতারের পরে ডিনার করে আপনি একদম মাঝখানে না ঘুমিয়ে একদম সেহরি খেয়ে তারপরে সেহরি খেয়ে আমি একবারে ঘুমাই। তো হঠাৎ করে আমার ফোনে মানে ভাইব্রেশন হচ্ছে, যে আমি দেখলাম আমার চাচা ফোন দিচ্ছে বারবার। আমি বললাম এই টাইমে কেন ফোন দিবে? পরে আমি ফোনটা রিসিভ করলাম, আমাকে বলতেছে যে তুই কই? আমি বললাম যে আমি তো ঘুমাচ্ছি, বা একটু আগে সেহরি খেলাম, বলে একটু বাসায়। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আসতেছি, কোনো সমস্যা? মনে হচ্ছিল সামথিং হ্যাপেন্ডেড, মানে ওনার কথার এক্সপ্রেশনগুলো এরকম ছিল। ঠিক আছে ফাইন, আমি আসতেছি। তো ওই দিন আবার আমার বাসায় আমার একটা কাজিনও ছিল আমার সাথে, ভিতরে কি বলে। তো আমরা গল্প করতে করতে একসাথে গল্প করলাম, তো দুজন একসাথে ঘুমাইলাম। যখন আমার আঙ্কেল আমাকে ফোন দিচ্ছে, পরে আমি গেলাম ওনাদের বাসায়। তো আমার রুমের যেই জানালাটা, ওটা বরাবর ওনাদের রুম আর কি। তো আমি ঘুরে আগে ওনাদের মেইন দরজাতে না গিয়ে আগে আমি জানালাটা আমি নক দিচ্ছি খোলার জন্য। তো যখন আমি জানলাটা নক দিলাম, আমার চাচা উনি জানলাটা খুলে আমাকে আমি বললাম যে কি ব্যাপার, কি হয়েছে? তুমি বলে যে দেখ। আমি দেখলাম যে ঠিক বেডের উপরে আমার চাচি উনি শুয়ে আছে, বাট মনে হচ্ছে কি অ্যাবনর্মাল। তো আমি বললাম যে কি হয়েছে? বলে যে ভিতরে আয়। তো আমি বাসার ভিতরে গেলাম, রুমে ঢুকলাম। আমি দেখলাম যে একটু পরে দেখলাম যে আমার চাচি উনি না মানে অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতেছে, মানে এমন ভাবে উঠতেছে বেড থেকে, মনে হচ্ছে মানে 1-2 কেজিস কোনো কিছু যেরকম মুভ অন করলে ততটা ইজিলি উনি মুভ করতেছে। পরে উনি একটু পরে উঠতেছে, আবার খুব লাফ দিয়ে আবার বেডের মধ্যে করে যাচ্ছে। মানে কি এক অবস্থা, মাঝে মাঝে উনি হাত পা গুলা খুব মুভ করতেছে। তো আমরা খুব ভয় পাচ্ছি আর কি বারবার। এমন হচ্ছে যে আমরা 3 জনকে উনি সরানি রুম থেকে বের হয়ে যাবে, এরকম অবস্থা আর কি। তো তারপর আমার সাথে আমার যে কাজিনটা ছিল, ও আবার মাদ্রাসার লাইন থেকে পড়াশোনা করছে, তো কোরআন হাদিস খুব ভালো জানে আর কি। তো সূরা পড়তেছে, সূরা ইয়াসিন, তারপর আয়াতুল কুরসি, আরো কিছু সূরা পড়তেছে, কিন্তু কোনোভাবেই ওটা রিলিফ হচ্ছে না। আরো বেশি অ্যাগ্রেসিভ, মানে রুম থেকে বের হয়ে যাবে। পরে সাথে কি করলাম, মসজিদের যে হুজুর ছিল ওনাকে ফোন করলাম। তো উনি একটু পরে আসলো। এর ভিতরে একটু হয়েছে কি রাসেল ভাইয়া, সেটা হচ্ছে যে আমাকে আমার যে কাজিনটা বললো যে কোনো কিছু হাড্ডি নিয়ে আসছে বাইরে থেকে। তো আমি কি করলাম লাইট নিয়ে, আমি খুব ভয় পাচ্ছি, মানে ভয় পাচ্ছি এই জন্য যে ওইটা যেটা আমাকে প্রসেস করে, তাহলে আমি কি করবো, এই একটা ভয়ে। তারপর আমি লাইট নিয়ে বের হইলাম, অনেক খোঁজাখুঁজির পর একটা হাড্ডি আমি নিয়ে আসলাম হাতে করে। পর উনার মুখের মধ্যে যখন দিলাম, তখনই উনি এত জোরে চিৎকার করতেছে, মনে হচ্ছে যেন পুরাটা বিল্ডিং উনি ভেঙে ফেলবে, এরকম অবস্থা আর কি। আমাদের রুম থেকে বের হয়ে যাচ্ছে। তারপর আমরা রুমের ভিতরে লক করে আমরা 3 জন ভিতরে বসে আছি, আমি, আমার কাজিনটা, আমার চাচা, ঠিক আছে। আর উনার এরকম অ্যাবনর্মালিটি গুলো দেখতেছি। তো একটু পর হুজুর আসলো, মসজিদের হুজুর আসলো, কিন্তু হুজুরও অনেকভাবে ট্রাই করতেছে, কোনোভাবে উনি অনেক দোয়া দুরুদ অনেক কিছু ঝাড়ফুঁক যেটাকে বলে আর কি, অনেক ট্রাই করতেছে, কোনোভাবে উনি আবার নর্মাল হচ্ছে না। তো ফাইনালি কি করলো, হুজুর আরেকজন যারা এক্সারসাইজ করে আর কি, ওরকম ইসলামিক প্রিচার খুব ভালো, অনেক দূরে থাকে, ওনাকে ফোন করছে। তো উনি আস্তে আস্তে অলরেডি প্রায় সকাল 6:30 বা 7 AM। তারপর উনি আসলো, উনি এসে তারপর অনেক দোয়া দুরুদ পড়ে অনেক কিছু করে দেন, ফাইনালি ওটা রিলিভ করে আর কি ওনার থেকে, বডি থেকে। তো রিলিভ করার পরে উনি কি করে, তো জিজ্ঞেস করে আর কি যে কিভাবে হয়েছে। তো বলে যে আমি পুকুরে বা নর্মালি আমার চাচি উনি কি করে অন্যান্য দিন সেহরি খেয়ে অজু করে কোরআন শরীফ পড়ে তারপর নামাজ পড়ে, কিন্তু আনফরচুনেটলি উনি কি করছিল, অন্যান্য সময় ওয়াশরুমে অজু করে, কিন্তু এইবার ওয়াশরুম না করে ওনাদের বিল্ডিং এর পাশে একটা অ্যাবান্ডন একটা পুকুর আছে, ওই পুকুরে উনি অজু করতে গেছে, ওখান থেকে অনেকে প্রসেস হয়েছে আর কি। তো বলে যে ঠিক আছে, কোত্থেকে তোমাকে ধরছে, বলে যে আমাকে যে পুকুর পাড়ে গত 5 বছর আগে আমি ছিলাম, তারপর আমি আবার আসছি, আমি যাবো না। তারপর অনেক কষ্টে অনেক জার পোক করে তার ফাইনালি ওনাকে থেকে রিলিফ হারানো হয়। ওকে, তারপরে রিলিভ করার পরে যখন ওনার সেন্স আসে নর্মালি আর কি, তখন অলরেডি সকাল 8টা বাজতেছে, কিন্তু সেন্স আসার পরই বলতেছে কি ব্যাপার, আমি তো এখন করবো, আমি তো এখন কোরআন শরীফ পড়বো, নামাজ পড়বো, সবাই লোকজন এখন কি করে, কিন্তু অলরেডি তখন কিন্তু 8টা বাজতেছে। এর ভিতর যে এত কিছু হয়ে গেছে রাসেল ভাইয়া, উনি কিন্তু বলতে পারবে না। পরে
পরে উনি প্রচুর কান্নাকাটি করতেছে, উনার পুরোটা বডি প্রচুর ফেইন করতেছে, হাত ফেইন করতেছে। পরে ওই হুজুরের সাথে আমি গিয়ে ওনার জন্য তাবিজ আনি অনেক দূর থেকে এনে, তারপর তাবিজটা করার পর আস্তে আস্তে এটা খুব normal ঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। চলে যাব আমাদের শেষ অতিথির ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সাদিয়া রাহি এসটি মিরপুর থেকে বা ঢাকা কলেজে পড়ছি। যে ঘটনা চলে যাচ্ছি, ঘটনাটি হচ্ছে 2006 সালের একটি ঘটনা, যেটা আমার শেষ চাচুর সাথে ঘটে গিয়েছিল। ওই সময় উনি আসলে ব্যবসা শুরু করেছিল এক সময়, তখন ব্যবসা একটু ভালো লাভ মানে আসা মানে কি বলে সেটি পাচ্ছিল। তো তার আর কি ব্যবসার কাজের প্রয়োজনে একটা গাড়ি কেনার দরকার হয়েছে আর কি, প্রাইভেট কার, ঢাকার বাইরে আসা যাওয়া করার জন্য। তো সে ওই সময় কম দামে একটা ভালো গাড়ি খুঁজছিলেন। তো এক সময় মানে খোঁজ করতে করতে সে একটা গাড়ি পেয়ে যায়। তো হয় কি, সে কম দামে গাড়িটা পায়, তো সে একজন ড্রাইভারও রাখে। যাই হোক, আসা যাওয়া করার জন্য সে কি বলে ব্যবসায় কাজের জন্য সে ওই গাড়িটি ইউজ করতো। তো একদিন হইলো কি, রাত্রেবেলা সে আসছিল বাসায়, আসার জন্য সে গাড়িতে উঠে। তো উঠে সে গাড়ির ঠিক পিছনে ডান পাশে বসে। ডান পাশে বসে যখন সে বসে, তখন সে রাস্তার লাইটের আলো দেখলো যে তার গাড়ির ঠিক সিটের ঠিক বাম পাশে একটি ভাঙা পুতুল পড়ে আছে। তো পুতুলটা দেখে উনি হঠাৎ করে আচমকা একটু হয়ে যায় যে আসলে এটা কোথা থেকে আসলো। তো কিছু মনে না করে উনি এটা ফেলে দিল আর কি, পুতুলটা বাইরে। তারপরের দিন, ওই দিন উনি রাত্রেবেলা বাসায় চলে গেল। তো ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়লো। সকালবেলা উঠে আবার যখন অন্য কাজের জন্য আবার যখন গাড়িতে আসলো, এসে দেখলো যে ওই পুতুলটি আবার ওই একই জায়গায় পড়ে আছে। তো ব্যাপারটা উনি মনে মনে একটু রাগ হইলো, আবার একটু ভয় পেলো। তো সে ড্রাইভারকে একটু রাগারাগি করলো যে জিনিসটা এইখানে আবার কীভাবে আসলো। তখন সে পুতুলটা আবার ফেলে দিল। তো ওই দিন রাত্রেবেলা উনি বাসায় চলে আসলো। বাসায় এসে যেটা হলো, ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়লো। তো ঘুমে উনি একটা স্বপ্নে দেখলো যে একটা মেয়ে, ছোট বাচ্চা, এই 7-8 বছর বয়সী হবে। মেয়েটা খুব উস্কো খুস্কো ছিল চুলগুলো, তারপরে একটু নোংরা টাইপের ছিল মেয়েটা। তো মেয়েটার চোখটাও খুব লাল ছিল। তো মেয়েটা খুব রাগ হয়ে ওই হাতে সেই ভাঙা পুতুলটি নিয়ে আমার চাচুকে জিজ্ঞেস করছিল, তুমি জিনিসটা কেন ফেলে দিলে? তো চাচু জিনিসটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং সে তারপর দিনই আমার দাদুকে জানায় এবং দাদু বলে যে তুমি ব্যবসা বাণিজ্য করছো, এই জন্য অনেক টেনশনে থাকো, ব্যাপার না, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। হয় কি, এই স্বপ্নটা দাদু রেগুলার দেখা শুরু করে। প্রায় 3-4 মাস যাবৎ কয়েকদিন পরই দাদু আমার চাচু এই স্বপ্নটা দেখা শুরু করে। তো একটা সময় হয় কি, এই স্বপ্ন একদিকে হচ্ছে আর অন্যদিকে আমার চাচুর ব্যবসাটা খুব খারাপভাবে শেষ হয়ে যাচ্ছে। তো অলরেডি 7 মাসের মধ্যে ব্যবসা একবারই খারাপ হয়ে যায় এবং একটা পর্যায়ে তার এই গাড়িটাও তেল করে দেওয়ার মতো একটা এসে পড়ে। তো গাড়িটা তার খুব কম দামে তেল করে দিতে হয়। হয় কি, পরে আমার চাচু নিজে রিয়েলাইজ করে যে আসলে সে কেন এই গাড়িটা কম দামে কিনতে পেরেছিল আর কেন তার এই গাড়িটা অনেক কম দামে সেল করতে হলো। আর ওই গাড়িটা সেল করার পরে সে আর স্বপ্নটা দেখেনি। যাক, এই ছিল ঘটনা। আর ভাই একটা কথা ছিল আমার আচ্ছা, আমরা সেটা পরে শুনবো, আপনার পরবর্তী ঘটনা। আমরা আপাতত আজকে 1:50 বেজে গেছে, আমাদের হাতে আর সময় নেই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। অ্যান্ড আশা করছি যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তারা অনেক ভালো এনজয় করেছেন এবং প্রতিটা মুহূর্ত আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। শেষ করছি এখানেই, টাটা।